আপনার সন্তানকে যখন আপনি কোলে নিচ্ছেন, সেই কোলে নেওয়ার ধরনের উপরে নির্ভর করে আপনার সন্তানের পরবর্তী জীবনে তার মানসিক স্বাস্থ্য কেমন হবে, তার বেড়ে ওঠার প্রসেসটা কেমন হবে, সে সমাজে কিভাবে নিজেকে ধারণ করবে। শিশুর মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো খেলা। সে খেলার মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করে থাকে। একজন মা যখন প্রেগনেন্ট থাকে ওই সময় তার মানসিক অবস্থা কেমন হবে সেটার উপরেও শিশুর ডেভেলপমেন্ট এবং পরবর্তীতে তার মধ্যে কি অস্থিরতা বা ADHD বা এই ধরনের ইস্যুগুলো দেখা যাবে কিনা, এইগুলো বিষয়ে কিন্তু মায়ের উপরে নির্ভর করে। আমরা যদি একজন ছোট শিশুর কথা চিন্তা করি, ধরেন 5-6 মাস, সে মাত্র এক্সপ্লোর করছে, হামাগুড়ি দিচ্ছে, এই সময় যদি হঠাৎ করে জানালার পাশ দিয়ে একটা প্লেন উড়ে গেল, ওই শব্দে কিন্তু শিশু ভয় পায়। তাহলে আপনি যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সাথে যদি ঝগড়া করেন, ওই সময়টাও কিন্তু শিশু বুঝতে পারে। আমি একজন ক্লায়েন্টের কথা বলতে চাই, ও ক্লাস 3-তে পড়ে। সেই মেয়েটা আমাকে যখন বলে যে আমি তো রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল চালাই, ওকে যখন আমি বললাম যে আমরা কি রাত 10টার পরে মোবাইলটা রেখে দিতে পারি, ও বলছে যে ঠিক আছে, আমি রাত 10টার পরে মোবাইলটা রাখবো, কিন্তু আমি আমার বাবা মায়ের হাতে যদি রাত 10টার পরে মোবাইল দেখি তাহলে আমি কিন্তু জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। আমি আমার সন্তানের কাছে যদি ক্ষমা চাই বা আমি যদি সেটা বুঝিয়ে বলি, তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাচ্ছি না। যখন শিশুরা বোর হয় তখনই কিন্তু সে ক্রিয়েটিভ হয়, দেখা যায় যে সৃজনশীলতার জায়গা বাড়ে, সে হয়তো তার চারপাশের নিয়ে এক্সপ্লোর করবে। আমরা দেখতাম আগে দাদি নানিরা তেল মালিশ করতো, এটারও কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি আছে। স্কিন টু স্কিন টাচটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। মাইন্ড সেবার নতুন পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আজকে কথা বলবো সন্তান মায়ের গর্ভে যখন থাকে তখন থেকে শুরু করে সন্তানটা বেড়ে ওঠায় যে মানসিক স্বাস্থ্যগুলোর ব্যাপারগুলো থাকে সেগুলো নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি। আপনার সন্তানকে যখন আপনি কোলে নিচ্ছেন, সেই কোলে নেওয়ার ধরনের উপরে নির্ভর করে আপনার সন্তানের পরবর্তী জীবনে তার মানসিক স্বাস্থ্য কেমন হবে, তার বেড়ে ওঠার প্রসেসটা কেমন হবে, সে সমাজে কিভাবে নিজেকে ধারণ করবে, সবকিছু ব্যাপার কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে থাকবেন বাংলাদেশের প্রথম এবং একমাত্র সার্টিফাইড প্লে থেরাপিস্ট মোস্তাক আহমেদ ইমরান। আমরা তার সাথে এরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো। আমরা চলে যাই মিস্টার মোস্তাক ইমরানের কাছে। হ্যালো ভাই, কেমন আছেন? হ্যালো, আমি ভালো আছি। জি। আজকে আমরা কথা বলবো একদম শুরু থেকে, যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে এবং তখন থেকে শুরু করে যে এই যে বাচ্চা যখন থাকে এবং বয়সন্ধিকাল পর্যন্ত এই সময়গুলো নিয়ে আমরা কথা বলবো। অনেক কোশ্চেন থাকবে, অনেক ব্যাপার নিয়ে আলোচনা করব। আমি একটু জানতে চাই, এই যে প্লে থেরাপিস্ট হলেন আপনি, সবসময় তো শুনতে হয় যে প্লে থেরাপিস্ট মানে এই যে খেলাধুলার থেরাপি। সো এই ব্যাপারগুলো, এই যে প্লে থেরাপিস্ট হবেন, এই ব্যাপারে কিভাবে মাথায় আসলো? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। আ আমি যখন আসলে সাইকোলজিতে শেষ করে এডুকেশনাল সাইকোলজিতে মাস্টার্স করি, মাস্টার্স শেষ করার পর থেকে আমি শিশুদের নিয়ে কাজ শুরু করি। এখন একজন এডুকেশনাল সাইকোলজিস্ট হিসেবে আমি শিশুদের আইকিউ টেস্ট এবং বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্টের বিষয়গুলো আমি দেখতাম। এরপরে আমার কাছে মনে হলো যে আমাদের দেশের পার্সপেক্টিভে সবাই বড়রা, মানে দেখা যাচ্ছে যে বড় যারা আছেন বা আমাদের অ্যাডাল্ট যারা আছেন, তারা আস্তে আস্তে করে কাউন্সেলিংয়ের বিষয়টাকে বুঝছেন, মানে তারা নিতে আসছেন। এই কারণে দেখা যাচ্ছে যে যারা শিশুদেরকে নিয়ে কাজ করত, তারা দেখা যায় যে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা প্রতিনিয়ত এই শিশু ক্লায়েন্টদেরকে পায় না। এই কারণে তারা তাদের ট্র্যাক চেঞ্জ করে অ্যাডাল্টদের নিয়ে কাজ শুরু করে দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে শিশুদের নিয়ে কাজ করার একটা বড় একটা জায়গা বা একটা যেহেতু opportunity। একদম বেসমেন্টটা শুরু হয় এই শিশুদের থেকে, আপনি ওই জায়গাটা নিয়ে কাজ করার চিন্তা জি। করেছেন। সো এই যে মাঝে মাঝে কি শুনতে হয় না যে আপনি তো প্লে থেরাপি, বাচ্চাদের সাথে কি সবসময় খেলেন? মানে এটা আবার কেমন থেরাপি, প্লে থেরাপি? এই প্রশ্ন আসলে অহরহই শুনতে হয়। অনেক ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করে, আপনি কি সারাদিন খেলেন বা সেশন কখন করেন? আবার অনেকে প্রশ্ন করে যে শিশুরা কথা বলতে পারে না বা যাদের হয়তো বিভিন্ন ধরনের ডিসঅর্ডার আছে, তাদের জন্যই কি আসলে প্লে থেরাপি কিনা? তো এই জায়গাটা যদি আমি একটু ভেঙে সঠিকভাবে বলতে চাই যে না, আমরা বড়রাই, যে আপনি আমার সাথে কথা বলছেন এই পডকাস্টে, আমরা কিন্তু আমাদের মনের ভাষা কথার মাধ্যমে প্রকাশ করছি। কিন্তু একজন শিশু তার মনের ভাব কিন্তু কথার মাধ্যমে ঠিকমতো প্রকাশ করতে পারে না। একটা শিশু যখন স্কুল থেকে বাসায় আসে, মা যখন জিজ্ঞেস করে স্কুলে সারাদিন কি হলো, ও বলবে আমি জানি না, বা ও উত্তর দিবে না। তো তার মানে একটা শিশু তার মনের ভাবটাকে ঠিকমতো ভাবে, মানে শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারে না। অনেক সময় শারীরিক ভাষায়। হ্যাঁ, শারীরিক ভাষা প্রকাশ করে। এবং শিশুর মানে মনের ভাব প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো খেলা। সে খেলার মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করে থাকে। সে ওপেন আপ হয় কিন্তু খেলার মাধ্যমে ওপেন আপ হয়ে থাকে এবং এই খেলার মাধ্যমেই সে আসলে আস্তে আস্তে তার চারপাশ সম্পর্কে বুঝতে শিখে এবং সমাজের কি নিয়ম কানুন শিখে এবং তার বিহেভিয়ার কেমন হবে সেই জায়গাগুলো শেখে। এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা
প্লে থেরাপি যখন আমরা বলছি, প্লে থেরাপিতে এটা একটা কাউন্সিলিং এর একটা মাধ্যম। এখানেও আমরা শিশুদেরকে কাউন্সিলিং করে থাকি, কিন্তু প্লে থেরাপির মাধ্যমে। এটা একটা প্রসেস। তবে আজকে আমরা চেষ্টা করব আমাদের যারা প্যারেন্টস আছে তারা যেন এই প্লে থেরাপির মাধ্যমে মানে প্লে এর মাধ্যমে কিভাবে তার সন্তানদের সাথে যোগাযোগ স্থাপন করবে, আরো একটু ক্লোজলি তাদের মনিটর করতে পারবে, সেই ব্যাপারগুলো আপনার থেকে শিখে নেব আজকে। আমি প্রথমে একটু জানতে চাই, আমরা একদম শুরু থেকে যেহেতু কথা বলছি, একটা সন্তান যখন মায়ের গর্ভে আসলো, এই মায়ের মানসিক স্বাস্থ্য কেমন হবে, সেই প্রভাব কি সন্তানের মানসিক স্বাস্থ্যের উপরে পড়ে কিনা? অবশ্যই পড়ে, কারণ একজন মা যখন প্রেগনেন্ট থাকে ওই সময় তার মানসিক অবস্থা কেমন হবে সেটার উপরেও শিশুর ডেভেলপমেন্ট এবং পরবর্তীতে তার মধ্যে কি অস্থিরতা বা এডিএইচডি বা এই ধরনের ইস্যুগুলো দেখা যাবে কিনা গবেষণায় বলা হয় যে এইগুলো বিষয় কিন্তু মায়ের উপরে নির্ভর করে। এজন্য এই সময়টা মানে প্রেগনেন্সি সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই জায়গাটা নিয়ে খুব বেশি কাজ করা হয় না। বাইরের দেশে দেখা যায় যে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং বা তারা 6 সপ্তাহ বা 8 সপ্তাহের বিভিন্ন ধরনের অনলাইন সেশনে অংশগ্রহণ করেন। মা নিজেকে কিভাবে এই মুহূর্তের মধ্যে ভালো রাখবেন, মানসিকভাবে সুস্থ থাকবেন, এটা তাকে নিশ্চিত করা হয়। তো আমাদের দেশে কিন্তু এই জায়গাটা একটা গ্যাপ আছে। আগে আমরা হয়তো জয়েন্ট ফ্যামিলিতে বা এক্সটেন্ডেড ফ্যামিলিতে থাকতাম, তখন একজন মা তার কথা বলার অনেক জায়গা ছিল। এখন আস্তে আস্তে কিন্তু সমাজ ব্যবস্থা চেঞ্জ হচ্ছে, আমরা আর জয়েন্ট ফ্যামিলির মধ্যে নাই, আমাদের ফ্যামিলিগুলো ছোট হয়ে যাচ্ছে। বাবা হয়তো কাজে বাইরে ব্যস্ত, মা হয়তো অফিস থেকে ছুটি নিয়েছেন কিছুদিনের জন্য এবং বাসায় আছেন। তো তার মধ্যেও কিন্তু নানা ধরনের মানসিক অস্থিরতার জায়গাটা আসতে পারে, এবং সেগুলো নিয়ে যদি পর্যাপ্ত কাজ না করা হয়, একজন শিশু যখন জন্মের পরে বড় হবে তার উপরে এটার একটা মারাত্মক প্রভাব ফেলবে। অথবা আমরা বলতে পারি যে যখন সন্তান গর্ভে আছে তখন মায়ের মানসিক স্বাস্থ্য টেক কেয়ার করা খুবই জরুরি সন্তানের জন্য। এটা একটা শারীরিক যত্ন যেমন নেওয়া প্রয়োজন, তেমনি মানসিক যত্নটা। আমরা তো সবসময় শারীরিক যত্নের উপরেই খুব বেশি চিন্তা করি। যেমন দেখেন যে প্রথম সন্তান যখন আসে তারপরে তাকে অনেক লম্বা সময় বেড রেস্ট দেওয়া হয়, তাকে বিভিন্ন রকমের খুবই রেস্ট নিবে, এটা করবে, এটা করবে না, এটা করবে না। কিন্তু মানসিক স্বাস্থ্যের বেলায় কিন্তু আমরা এরকম কোনো দিক নির্দেশনায় থাকে না। আমরা সমাজকে এই বার্তাটাই দিতে চাই যে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষের লাইফ টাইমে এটার একটা বড় ইফেক্ট থাকে। আমরা জাস্ট এই জায়গায় একটু কথা বলতে চাই। এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হোক, আমরা এটাই চাই। এই যে যখন আ মায়ের স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ভালো হবে, একটা সুন্দর সন্তান জন্মগ্রহণ করলো। এই ডে 1 থেকে আসলে প্যারেন্টসদের কিংবা আমাদের অনেক বড় একটা প্রভাবক কিন্তু আমাদের পরিবারের আদার সদস্য, দাদা, দাদি, নানা, নানি। সো এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে তার মানে সবার কার্যক্রমগুলো কেমন হবে? তার মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি স্টেপ নেওয়া যাবে? আচ্ছা, আমি যদি একটু পিছন থেকে আসি, যেটা আমরা বলছিলাম যে মা যখন প্রেগনেন্ট থাকে তখন থেকেই কিন্তু মায়ের যত্ন নেওয়া প্রয়োজন। কি কারণে? মা যদি ভালো থাকে তার সন্তানও ভালো থাকবে। কারণ একটা সন্তান যখন মায়ের পেটে থাকে সে কিন্তু চারপাশের এই আবেগ অনুভূতি সবকিছু কিন্তু মায়ের মাধ্যমেই বুঝতে শিখে। সে কিন্তু তার নিজস্ব বোধ বলতে কিছু থাকে না। সে যখন মনে করে যে আমার যখন ক্ষুধা লেগেছে তার মানে মায়েরও ক্ষুধা লেগেছে, আমার যখন কান্না পাচ্ছে তার মনে হয় মায়েরও কান্না পাচ্ছে। কিন্তু যখন একজন শিশু জন্মগ্রহণ করে এরপরে দেখা যায় যে সে আস্তে আস্তে দেখে যে না, সবসময় তা কিন্তু হচ্ছে না। আমার মাঝে মাঝে কান্না পাচ্ছে, মা হয়তো আমাকে কোলে তুলছে না। আবার দেখা যাচ্ছে যে আমার ক্ষুধা লাগছে, মা সবসময় আমাকে সাথে সাথেই কোলে নিচ্ছে না, কিছুটা সময় দিচ্ছে। এরপরে সে নিজেকে বুঝতে শিখে যে না, আমি মায়ের শরীর থেকে আলাদা, আমারও নিজস্বতা বলে কিছু আছে। এবং কিন্তু একজন শিশুর জন্মের পর থেকে আমরা বলে থাকি 0 থেকে 3 বা 0 থেকে 5 বা বিশেষ ক্ষেত্রে 0 থেকে 8, এই সময়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের ভাষায়। কারণ একজন সন্তান তার পার্সোনালিটি কেমন হবে, তার অ্যাটাচমেন্ট স্টাইল কেমন হবে, সে মানুষের সাথে কিভাবে মিশবে, সব কিছুর কিন্তু ব্লুপ্রিন্টটা এই সময়ের মধ্যেই হয়ে যায়। এবং আপনি যেটা শুরুতে একটা সবাইকে বলছিলেন যে কোলে নেওয়া, এই সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের বলা হয় যে এরিকসনের একটা মতবাদ আছে, বলা হচ্ছে যে 0 থেকে 1 বছর বয়স, এই সময়ের মধ্যে একজন শিশুর ট্রাস্ট, বলা হয় যে তার ট্রাস্ট সে তৈরি হবে নাকি মিসট্রাস্ট তৈরি হবে, সেটাও ডিপেন্ড করে এই সময়ের মধ্যে। তার মানে এই সময়ের মধ্যে একজন শিশুকে মা কিভাবে কোলে নিচ্ছে, মা কি শুধু নেয়ার জন্য নিচ্ছে, নাকি মা নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত বা অন্য কারোর সাথে ফোনে কথা বলছে, অ্যাটেনশন কতটুকু দিচ্ছে, বা ঠিক মতো কেয়ার করছে কিনা। আমরা অনেক সময় মনে করি শিশু তো ছোট, সে কিন্তু বুঝবে না, কিন্তু এই
মানে জন্মের পর থেকেই কিন্তু শিশু সবকিছু বুঝতে পারে, এবং এই যে 0 থেকে 1 বছরের মধ্যে তার মায়ের সাথে, মায়ের মাধ্যমে যে ট্রাস্টটা তৈরি হবে, এটাই তার আজীবন থেকে যাবে। তার নিজের লাইফ পার্টনারের সাথে তার সম্পর্ক কেমন হবে, তার নিজের সন্তানের সাথে তার সম্পর্ক কেমন হবে, তার ক্লাসমেটের সাথে বা তার বন্ধু বান্ধবের সাথে, তার নিজের বাবা মার সাথে সম্পর্ক কেমন হবে, সবকিছুই কিন্তু ডিটারমাইন হয় এই 0 থেকে 1 বছর এই সময়ের মধ্যে। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু আমরা এই তথ্যগুলো ওইভাবে কিন্তু পাই না যে আমাদের তবে একটা ব্যাপার, যখন বাচ্চা জন্মগ্রহণ করে তারপরে আমাদের বাবা মা ছাড়াও কিন্তু আরো অনেক প্রভাবক আছে। যেমনটা আপনি দেখবেন দাদা, নানা, নানি সবাই। হ্যাঁ? বেসিক্যালি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বাচ্চা হওয়ার পরে মেয়েরা সাধারণত নানির বাড়িতে থাকে। মানে মেয়েরা তার মায়ের বাড়িতে থাকে। হ্যাঁ? তো সেক্ষেত্রে এই যে সারাউন্ডিং এ যারা আছে তাদের জন্য কিছু বার্তা, যারা ১ম এই সন্তানগুলোকে মেইনটেইন করছে, তাদের কোলে নিচ্ছে, তাদের বিভিন্ন রকমের কর্মকাণ্ড করছে। এই সময় তাদেরও কিছু করণীয় থাকে। সন্তান জন্মগ্রহণ করার পরে দাদা, নানি, নানা এদের করণীয়টা কি হবে তখন? একটি প্রবাদ আছে যে একজন শিশুকে বড় করে তুলতে হলে এটা শুধুমাত্র মায়ের রেসপন্সিবিলিটি না, একটা পুরো গ্রামের বা একটা পুরো ভিলেজের রেসপন্সিবিলিটি। এখানে ভিলেজ বলতে আসলে মেটাফরিক্যালি দাদা, দাদি, নানা, নানি, বাবা সবার রোলকে কিন্তু বুঝিয়েছে। একজন শিশুর কিন্তু জন্মের পরে মায়ের অনেকটা চেঞ্জ আসে, মায়ের শারীরিক চেঞ্জ হয়, মায়ের মানসিক চেঞ্জ হয়। তো মায়েরও কিন্তু যত্নটা নেওয়া প্রয়োজন। আমরা অনেক ক্ষেত্রে নতুন শিশু আগমন, মানে তাকে নিয়েই সব আনন্দ, তাকে ঘিরেই সব ধরনের উদযাপন, আমাদের ফোকাসটা কিন্তু ওই দিকে চলে যায়। কিন্তু একজন মায়ের মধ্যে কিন্তু হরমোনাল চেঞ্জ, ফিজিক্যাল চেঞ্জ এবং মেন্টাল চেঞ্জের কারণে তার মধ্যেও কিন্তু নানা ধরনের চেঞ্জের জায়গাটা আসে। তো আমাদের সবার রেসপন্সিবিলিটি হবে যে এই মায়ের যত্নটাও কিন্তু ঠিক মতো নেওয়া এবং মাকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয় বিষয় হলো শিশুকেও আমাদের সঠিকভাবে গুরুত্বটা দিতে হবে। একজন মা কিন্তু দেখা যাচ্ছে যে তার ঘুম চেঞ্জ হয়ে যাচ্ছে, খাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো কিছু সময় মতো করতে পারছে না, শিশুকে সারাক্ষণ কোলে নিয়ে থাকতে হচ্ছে। তো এটা বাকিদেরও কিন্তু দায়িত্ব যে মাঝে মাঝে পালাক্রমে শিশুকে সময় দিতে হবে, যাতে ওই সময়টা মা যাতে নিজের জন্য রেস্ট নিতে পারে, একটু খাওয়াটা ঠিক করতে পারে। কারণ একজন মা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু শিশু সুস্থ থাকবে, সন্তান সুস্থ থাকবে। এই জন্য এই পরিবারের যারা আছে তাদেরকেও কিন্তু মূল বিষয় যে মাকে সময় দিতে হবে, পাশাপাশি দ্বিতীয় বিষয় হলো যে তার সন্তানকেও সময় দিতে হবে, যাতে মা কিছুটা রিল্যাক্স থাকে এবং মা কিছুটা ওই সময়টাতে নিজের জন্য সেলফ কেয়ার করতে পারে, যাতে সে পরবর্তীতে তার সন্তানকে সঠিকভাবে সময় দিতে পারে। আমি একটু বলতে চাই যে এই যে সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট থেকেই তার সাথে ছোটখাটো কথা বলার স্টাইলগুলো কেমন হবে, গল্প করার স্টাইল কেমন হবে, তার খেলনাগুলো কেমন হবে এটা যদি একটু বলতেন। একজন ছোট শিশু তার জন্মের পরে কিন্তু আরেকটা আমরা থিওরি অনুযায়ী বলি যে তার স্কিন টু স্কিন টাচের কিন্তু অনেক বেশি গুরুত্ব। মানে তাকে কোলে নিতে হবে, তাকে সেই কেয়ারটা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখতাম আগে যে দাদি নানিরা তেল মালিশ করতো, এটারও কিন্তু বৈজ্ঞানিক ভিত্তি আছে। স্কিন টু স্কিন টাচটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার মায়ের সাথে যত বেশি স্কিন টু স্কিন টাচ হবে, মা যত বেশি তাকে হাক দিবে, মা যত বেশি তাকে জড়ায় ধরবে, শিশুর মধ্যে কিন্তু আত্মবিশ্বাস, এই ট্রাস্ট, এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে। গবেষণায় বলা হয়, রোমানিয়াতে একটা গবেষণা করা হয়েছিল যে সেখানে যারা এতিমখানা বা অরফানেজে থাকে ওই শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টে কিন্তু দেখা গেছে যে চেঞ্জ এসেছে যারা রোমানিয়ার শহরে যে শিশুরা ছিল। তার মানে এটা শুধুমাত্র বিহেভিয়ারে চেঞ্জ আনে না, আপনার ব্রেইনের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও মানে চেঞ্জ হয়। এর জন্য স্কিন টু স্কিন টাচ বা মায়ের সাথে এই অ্যাটাচমেন্টের জায়গাটা বা মায়ের কাছাকাছি থাকা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, আমরা অনেক মাকেই বলতে শুনি যে আমি শিশুর সাথে আসলে কি কথা বলবো। এখন আমাদের দেশে কিন্তু আমাদের কাছে যে ক্লায়েন্টরা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা দেখছি যে অনেকেরই স্পিচ ডিলে, এই ধরনের ইস্যুগুলো কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে এবং করোনার পর থেকে কিন্তু এটা অনেক বেড়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে করোনার সময় তো মা বাবা আসলে সন্তানের কাছাকাছি ছিল, তাহলে তাদের স্পিচ ডিলেটা কেন হচ্ছে? হয়তো তারা কাছে ছিল কিন্তু কথা বলে নাই। অন্যান্য সময় কি হতো যে অফিস থেকে এসে তারপরে হয়তো কথা বলতো, সারাদিন হয়তো বাসায় ছিল কিন্তু তার সাথে সেই ইন্টারাকশনের কাছে ছিল কিন্তু সাথে ছিল না, সাথে ছিল না। এই জন্য আসলে ইন্টারাকশনটা প্রয়োজন। তোমার এখন ন্যাপি চেঞ্জ করার সময়, তোমার এখন ক্ষুধা লেগেছে, তুমি এখন কান্না করছো, অর্থাৎ শিশুর যে অনুভূতিগুলো সেটা মাকে মানে মাকে মুখে বলতে হবে। ধরেন আমরা যদি একটা আইএলটিএস এক্সামের কথা বলি, যে কেউ যদি স্পিকিংয়ে ভালো করতে চায়
তাকে কিন্তু কি বলা হয়, বিবিসি রেডিও শোনা বা বিভিন্ন ধরনের লিসেনিং পাওয়ারটাকে তাকে বাড়ানোর কথা বলা হয়, যাতে তার স্পিকিংটাও ভালো সে আসে, যেটাই শুনবে সেটাই সে সেটাই বলতে পারবে। ঠিক এটাও শিশুর জন্য প্রযোজ্য। শিশুর সাথে যত বেশি কথা বলা হবে, শিশু কিন্তু তার ভোকাবুলারির জায়গাটা আরো বেশি তার ডেভেলপ হবে। এজন্য শিশুকে তার অনুভূতি, তার কি হচ্ছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন কি হচ্ছে, এই বিষয়গুলোও শিশুর সাথে বলতে হবে। এবং থার্ড যে বিষয়টা আপনি বললেন যে কি ধরনের খেলা হতে পারে, আসলে এই ধরনের শিশুর সাথে খেলার জন্য কিন্তু অনেক কিছুর কিন্তু প্রয়োজন নাই। আমরা ছোট ছোট খেলা, যেমন পিকাবু বা এই যে টুকি খেলা, যে তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ, এই ধরনের খেলাগুলোও কিন্তু শিশুকে তার সাথে ইন্টারাকশন করতে শেখায়, শিশু আনন্দ পায়। কারণ খেলার মূল বিষয়টা কিন্তু হলো আনন্দ লাভ করা। যখন শিশু আনন্দ লাভ করবে, এর মাধ্যমে কিন্তু তার লার্নিং এর সবকিছুই কিন্তু হ্যাঁ, সম্ভব ছোট হবে। বাচ্চাদের সাথে এরকম করলে কিন্তু ওরা হাসছে, ওরা এক্সপ্রেশন দিচ্ছে, অনেক সময় বিভিন্ন রকমের চোখ টোক দেখলে কিন্তু বোঝা যায় যে হ্যাঁ তারা খুশি তারা হচ্ছে, আনন্দ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। এবং আমাদের কিন্তু সেই আনন্দটা আনন্দটা লাগে। এবং বলা হয় যে 0 থেকে 1 বা 2 বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় এমবডিমেন্ট প্লে বা সেন্সরি প্লে। তার মানে হলো শিশু নিজের শরীর নিয়ে খেলাধুলা করবে বা মায়ের সাথে মাকে ধরে খেলাধুলা করবে। শিশু হয়তো মুখ দিয়ে সে খাবার খাচ্ছে, এটার মাধ্যমে সে আনন্দ পাচ্ছে, তার ওয়ার্ল্ডটাকে বুঝতে শিখছে। সে হয়তো কোনো কিছু ধরতে শিখছে বা হাত নাড়াচাড়া করছে, সে এক্সপ্লোর করতে শিখে। তার মানে এই সময়টা হলো এমবডিমেন্ট প্লে বা সেন্সরি প্লে। এই সময়টাতে তার সাথে তার কাছাকাছি থাকা, তাকে জড়িয়ে ধরা, তার সাথে খেলাধুলা করা, এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় চিন্তা করি তার বয়স 1 বছর হচ্ছে বা একটা শিশু জন্মগ্রহণ করেছে, তাকে আমরা কি খেলনা দিব। আসলে এখানে খেলনা নয়, খেলনা থেকে এই সময়টাতে বেশি গুরুত্বপূর্ণ তাকে আমরা কতটা কোয়ালিটিফুল সময়টা দিতে পারছি, তার সাথে আমি ইন্টারাকশন করছি কিনা, তার সাথে আমি নন ভার্বাল কিউ ব্যবহার করছি কিনা। এইখানে খেলনাটা আসলে আমরা নিজেরাই, বাবা মা কিংবা আত্মীয় স্বজনরাই খেলনা। এখানে তারাই বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে, এটাই আসলে সন্তানের সাথে খেলনা। হ্যাঁ, এবং তাদের মাধ্যমেই শিশু এক্সপ্লোর করতে শিখবে, তার চারপাশে সম্পর্কে বুঝতে শিখবে। এই যে ছোটবেলা থেকেই যেটা বললেন যে তার সাথে যে আচরণগুলো হবে, আসলে কি এই ছোট থেকেই তার মানসিক স্বাস্থ্যগুলো গড়ে ওঠে, তাহলে তার সামনে কোন কোন ব্যবহারগুলো করা যাবে, কোন কোনগুলো করা যাবে না? আমরা অনেক সময় আমাদের সংসারে বিভিন্ন রকমের ব্যাপার-স্যাপার চলে। আমরা মনে করি যে ছোট বাচ্চা, ও বুঝতেছে না, ওর সামনে বিভিন্ন রকমের কর্মকাণ্ড হয়। তো সেক্ষেত্রে বাচ্চার সামনে কি করা যাবে, কি করা যাবে না? জি, অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে ছোট শিশু ও তো বুঝে না। আমরা অনেক সময় তাদের তাদের সামনেই দেখা যাচ্ছে যে বাবা মায়েরা ঝগড়া করছে বা উচ্চ স্বরে কথা বলছে, শিশুরা কিন্তু ভয় পায়। আমরা যদি একজন ছোট শিশুর কথা চিন্তা করি, ধরেন 5-6 মাস, সে মাত্র এক্সপ্লোর করছে, হামাগুড়ি দিচ্ছে, এই সময়ে যদি হঠাৎ করে জানালার পাশ দিয়ে একটা প্লেন উড়ে গেল, ওই শব্দে কিন্তু শিশু ভয় পায়। ওই শব্দ যখন শুনে শিশু তখন তার মাকে খোঁজে। যখন দেখে যে হ্যাঁ মা আছে, মা তার দিকে তাকাচ্ছে, তখন সে কিন্তু শান্ত হয়। তার মানে সাহসের জায়গাটা বা ভয় থেকে বাঁচার জায়গাটা কিন্তু মা। এখন আমরা তাহলে কি দেখলাম যে 4-5 মাস বয়সী শিশু কিন্তু শব্দ বুঝতে পারছে। তাহলে আপনি যদি আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের সাথে যদি ঝগড়া করেন, ওই সময়টাও কিন্তু শিশু বুঝতে পারে যে এখানে জোরে কথা বলা হচ্ছে বা কোনো ধরনের যদি ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয় হয়, এটাও কিন্তু শিশুর উপরে একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলে। এই জন্য এই সময়টাতে আমাদের এই ধরনের বিষয়গুলো একেবারেই না করা দরকার। যদিও করতে হয়, অনেক সময় সংসারে মনোমালিন্য হবে, সেটা করলেও আমরা যাতে হয়তো রুমের বাইরে যে সেটা যাতে আমার সন্তানের সামনে আমরা যাতে না করি, তাহলে এটার নেতিবাচক প্রভাবও সেই সন্তানের উপরে কিন্তু পড়বে। আরেকটা বড় সমস্যা হয়, আমরা তো অনেকেই আরকি ছোট ফ্যামিলিতে থাকি না, বড় ফ্যামিলিতেও থাকি। সো আমাদের ফ্যামিলির বিভিন্ন পার্সন বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে ফেলে, হ্যাঁ? যেমন বাচ্চাকে বিভিন্ন রকমের খাবার দেওয়া, বাচ্চাকে বিভিন্ন রকমের শব্দ তাকে শেখানো, কিংবা বিভিন্ন রকমের ইয়ার্কি ফাজলামো টাইপের কিছু একটা হয় অনেক সময়। তো এই জায়গায় আসলে নজর দেওয়া জরুরি কিনা? কতটুকু জরুরি? কারণ অনেক সময় হয় কি, আমি একদম স্পেসিফিক ভাবে বলতে চাই, মা কিন্তু অনেক সময় নিষেধ করতে পারে না। শ্বশুরবাড়ির একটা লোক একটা খাবার তার বাচ্চার মুখে দিচ্ছে, কিংবা একটা কথা বলে ফেলছে, কিংবা বিভিন্ন রকমের হাস্যরসমূলক কথা বলছে, যেগুলো আসলে খুব একটা সামাজিকভাবে খুব একটা সুন্দর না। তো এই ক্ষেত্রে মাও কিন্তু অনেক সময় কিছু বলতে পারে না। সেক্ষেত্রে এই ফ্যামিলির প্রতি যারা
আদার্স মা ছাড়া বাবা ছাড়াও যারা আছেন তাদের প্রতি আপনার বার্তাটা কি হবে সন্তানের সাথে? আমি শুরুতে একটা বিষয় বলেছিলাম যে একজন সন্তানকে বড় করতে হলে কিন্তু শুধু মায়ের রেসপন্সিবিলিটি না, সবার মানে সমাজের সবার কিন্তু রেসপন্সিবিলিটি। এবং আপনি যেটা বললেন যে পরিবারের প্রত্যেকটা সদস্য এখানে একটা মুখ্য ভূমিকা পালন করে। এবং আপনি যে উদাহরণটা দিলেন যে অনেক ক্ষেত্রে মায়েরা নিষেধ করে যে আমার শিশুকে হয়তো আমি চিপস দিতে চাচ্ছি না বা কোক খাওয়াতে চাচ্ছি না, বা ডক্টর হয়তো নিষেধ করেছে, বা তার ঠান্ডার সমস্যা, এই ধরনের অনেক খাবারের প্রতি অ্যালার্জি থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে শিশু যখন কান্না করছে, দাদি বা নানি বা দাদা বা নানা দেখা যাচ্ছে যে তার শিশুটাকে কান্নাটাকে থামানোর জন্য এই ধরনের চিপস বা বিস্কিট দিয়ে দিচ্ছে। তো শিশুর মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে, এবং একটা সময় দেখা যাবে যে শিশু কিন্তু মাকে মানে মানে মাকে ভিলেন মনে করবে এখানে। তো এই জন্য এইসব ক্ষেত্রে আসলে পরিবারের সকল সদস্যকে আসলে একই জায়গাতে আমাদের আসতে হবে, এবং এর জন্য আলোচনার প্রয়োজন। মা যদি শুধুমাত্র নিজেই বলে, তখন কিন্তু আপনি যেটা বললেন শ্বশুর বাসায় এই জিনিসটাকে অনেকভাবে খারাপভাবে দেখবে। অনেক সময় বলে আমরাও তো লালন পালন করে আসছি, আমাদেরও তো সন্তান ছিল। তো এই জন্য মা যেমন বলবে তেমনি বাবাকেও এখানে অংশগ্রহণ করতে হবে, বাবাকেও তাদেরকে বুঝাইতে হবে। এবং বিষয়টা আসলে এমন না যে তারাও আসলে তাদেরকেও বোঝানো যে তারাও তাদের নাতি নাতনিকে অনেক বেশি আদর করে, কিন্তু কি কারণে আসলে আমরা দিতে চাচ্ছি না, এবং যদি আমরা দিয়ে দিই এটার কুফলটা কি হবে, এই জায়গাগুলো নিয়ে যদি আমরা বিস্তারিতভাবে নিজেদের মধ্যে আলোচনা করি, তাহলে পরিবারের মধ্যে আসলে ভুল বোঝাবুঝির মানে অবসান হবে, এবং এর ফলে শিশুও কিন্তু একটি সুন্দর পরিবেশের মধ্যে তৈরি হবে। তার মধ্যে ওই কনফিউশনের জায়গাটা তৈরি হবে না, যে দেখা যাচ্ছে যে মা না করছে কিন্তু বাবা দিচ্ছে, আবার বাবা না করছে দাদি দিচ্ছে, তখন তাহলে আমি তাদের সাথেই সম্পর্কটা ভালো করি, বাকিদের সাথে আমি সম্পর্কটা খারাপ করি। এরকম হয়ে যায় অনেক সময়, তৈরি হয়ে দাদা যায়। দাদি অনেক বেশি ভালোবাসে, তাদের সব আবদার পূরণ করে, এই জন্য দুইটা পক্ষ হয়ে যায়। তো এই জন্য আসলে ব্যালেন্সটা প্রয়োজন, এবং তাদের মধ্যে এই বোঝাপড়ার জায়গাটা প্রয়োজন। অনেক সময় মা বিভিন্ন ভাবে ভীতু সন্ত্রস্ত হয়ে অনেক সময় বিভিন্ন পার্সনের কাছে মা সন্তানকে দিতে চায় না, ফ্যামিলির অনেক পার্সনের কাছে দিতে চায় না। সেক্ষেত্রে এটার প্রভাব কি, এবং এটা কি কোনো রকম কুফল বয়ে আনে কিনা পরে? আসলে এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে মায়েরও কিছু পাস্ট থাকতে পারে, তার মধ্যেও সেই ট্রাস্ট মিসট্রাস্টের জায়গা, বা তারও বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে। এই জন্য আপনি যেটা বলছেন যে শিশুকে আগলে ধরে রাখতে চায়, কিন্তু একটা সময়ের পরে কিন্তু শিশু আস্তে আস্তে মায়ের শরীর থেকে যখন আলাদা হয়, এরপরে কিন্তু শিশু আস্তে আস্তে মায়ের মাধ্যমেই এক্সপ্লোর করতে শিখে, তার চারপাশ সম্পর্কে কিন্তু বুঝতে শিখে, এবং এখানে কিন্তু পরিবারের অন্য সদস্যদেরও কিন্তু অনেক বেশি প্রয়োজন। এবং তারা যত বেশি কথা বলবে, তারা যত বেশি খেলাধুলা করবে, শিশুর ডেভেলপমেন্টের জায়গাটাও কিন্তু তত বেশি বাড়বে। গবেষণায় বলা হয় যারা একা মানে যে বাবা মার দেখা যায় যে একটা মাত্র সন্তান, এবং যাদের দেখা যায় যে ভাই বোন থাকে বা 2টা বা 3টা সন্তান থাকে, তাদের কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেশি হয়, কারণ তার মানে সে যত বেশি মানুষের সাথে ইন্টারাকশন করবে তত বেশি ডেভেলপমেন্টের জায়গা থেকে তার ডেভেলপমেন্ট বাড়বে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, তার মোটর ডেভেলপমেন্ট হবে, সোশিও ইমোশনাল অনেক বিষয়গুলোকে শিখতে পারবে। তো এই ক্ষেত্রে আসলে স্পিচ ডিলের মতো ঘটনাগুলো ঘটবে না, এমন ঘটবে না। এবং এই জন্য আসলে আমাদের মাকেও আসলে বোঝা দরকার যে মা কোন অ্যাঙ্গেল থেকে বা কোন বিষয় নিয়ে বলছে, তাকেও আমাদেরকে হয়তো বোঝানোর প্রয়োজন হতে পারে, যে তাকেও মন খুলে বলতে দিতে হতে পারে যে না তুমি দেখো তোমার সন্তান এখানে সেফ আছে, আমি দেখছি। মাও আসলে তখন আস্তে আস্তে রিলিফ ফিল করবে, বা তার টেনশনটা কম হবে। অনেক সময় কি প্রথম বাচ্চা মানে আসলে ছোট বাচ্চা যখন আমরাই ধরতে চাই অনেক ভয় লাগে, হ্যাঁ কোথাও ব্যথা পাবে কিনা, কিছু হলো কিনা। সো এইটা কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে একটা ট্রিগার করতেই পারে যে আমি যার কাছে সন্তানটা দিচ্ছি সে ঠিক মতো ধরতে পারলো কিনা। এটা এই সময় কিন্তু অনেক ট্রমাটিক সিচুয়েশন হয়। নতুন বাচ্চা জন্মগ্রহণ করার পরে অন্যজনকে যখন বাচ্চাটা দেয়, তখন সে কিন্তু অনেক রকমের ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে থাকে, অনেক ওভার থিঙ্কিং এর মধ্যে থাকে। এই থিঙ্কিং গুলো আসলে থেকে বাঁচার উপায়টা কি? না, এই থিঙ্কিং এটা কিন্তু হয়, হ্যাঁ, এইটা আসলে যৌক্তিক। আমি বলবো যে এটা হওয়াটা একটা ন্যাচারাল, কারণ শিশু আপনি যেটা বললেন যে আমরাও কিন্তু কোলে নিতে ভয় পাই, কারণ ঠিকমতো নিতে পারছে কিনা, ঠিকমতো ধরতে পারছে কিনা, সে ব্যথা পাবে কিনা। তো এই জায়গাটা থেকে মায়ের এই ধরনের চিন্তা ভাবনা আসাটা কিন্তু যৌক্তিক। কিন্তু এখানে যদি তার হাজবেন্ড বা তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি এখানে কিন্তু একটা ভালো রোল প্লে করতে পারে, তারা যদি তাকে সাপোর্ট দেয়, তখন আস্তে আস্তে কিন্তু তারও ভয়ের জায়গাটা মানে চলে যাবে, যে দেখবে যে না তারা মানে নিতে পারছে, তারা হয়তো 10 মিনিট হলেও তার সন্তানকে সময় দিতে পারছে, তখন ধীরে ধীরে কিন্তু তারও ট্রাস্টের জায়গাটা
তৈরি হবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীরা বা ছেলেরা ধরতে চায় না, যে ব্যথা পেয়ে যাবে, তখন কিন্তু এই যে আপনি যেটা বললেন, এই ধরনের বিষয়গুলো আরো ট্রিগার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে তাকে সাপোর্ট দিয়ে তার পাশে থেকে আমরা হয়তো তাকে হেল্প করতে পারি। শিশুটা বেড়ে উঠলো, এখন আস্তে আস্তে তার লাইফের বিভিন্ন ইভেন্টে তাকে যেতে হবে। অনেক সময় বাচ্চাদেরকে ডে কেয়ারে রাখা হয়, আবার অনেক সময় কিন্তু বাচ্চাদেরকে স্কুলে, নার্সারি, প্লেতে দেওয়া হয়। তো এই সময়টা আসলে তারা কিভাবে রেডি করবে বাচ্চাদের? এই সময়টাতে আসলে বাবা-মায়েদেরকে তার সন্তানকে রেডি করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখবেন সন্তানেরা মানে স্কুলে বা ডে কেয়ার বা প্রি স্কুলে যাওয়ার পরে কান্না করতে থাকে। তারা সেন্টারে থাকতে চায় না, চলে আসতে চায়। কারণ তখন তার মধ্যে একটা সেপারেশন এনক্সাইটি এবং আরেকটা সমস্যা হয়, বাচ্চা এরকমও হয়, বাচ্চা স্কুল ড্রেস দেখলেই ভয় পায়। ভয় পায়। এত ট্রমাটিক সিচুয়েশন এর মধ্যে চলে যায়। এই সময় আসলে তারা কারণ কিভাবে এই সময়টা তাদের মধ্যে একটা সেপারেশন এনক্সাইটিটা তৈরি হয়। কারণ তার আগ পর্যন্ত সে কিন্তু বাবা-মায়ের সাথে ছিল, বাবা-মার মাধ্যমেই সে সবকিছু কিন্তু এক্সপ্লোর করতে শিখে। আস্তে, আস্তে সে কিন্তু বড় হয়, তার চারপাশের জায়গাটাতে শিখে। কিন্তু সে যখন স্কুলে বা ডে কেয়ার বা এই ধরনের সেন্টারগুলোতে যায়, তখন তার মধ্যে কিন্তু এই আমি যেটা বললাম যে সেপারেশন এনক্সাইটি বা বিভিন্ন ধরনের ট্রমা বা এই জায়গাটা কিন্তু তার মধ্যে আসতে পারে। তো এই ক্ষেত্রে শিশুদেরকে আমাদেরকে আগে থেকে কিন্তু প্রিপেয়ার করতে হবে যে আসলে সে কোথায় যাচ্ছে, সেখানে কতক্ষণ থাকবে এবং সেখান থেকে আসার পরে তার কি হবে, রিইউনিয়ন যে বাবা মার সাথে হবে, সে তাকে কে আনতে যাবে, এই বিষয়গুলো তাকে আস্তে আস্তে বেড টাইমে যখন সে ঘুমাতে যাচ্ছে তখনও হতে পারে গল্পের মাধ্যমে তাকে আসলে আস্তে আস্তে প্রিপেয়ার করতে হবে। সে যখন কয়েকবার যখন শুনতে থাকবে, শুনতে শুনতে সে যখন ভিজুয়ালাইজ করতে থাকবে, তখন কিন্তু তার প্রথম দিন তার এই ধরনের নার্ভাসনেসের জায়গাটা কিন্তু কম হবে। তাই স্কুল রেডিনেসও কিন্তু একটা চরম মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে যেটা দেখা যায় যে এখন যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে নাই, যেহেতু পরিবারের অনেক সদস্য নাই, বাবা মাদেরকেও অফিসে জয়েন করতে হবে, তো সন্তানকে কোথায় দিব, আমি হয়তো একটা ডে কেয়ার বা প্রি স্কুল ছাড়া আমার কিন্তু অপশনটা নাই। কিন্তু সন্তানকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। অনেক ক্ষেত্রে এমনও আছে, আমি এমনও ক্লায়েন্ট পেয়েছি যে তার সন্তানকে না বলেই দেখা যাচ্ছে যে অফিসে চলে গেছে, সন্তান ঘুম থেকে উঠেই কিন্তু কান্নাকাটি শুরু করেছে এবং ওই সন্তান মানে পরের আর 5 বছর সে কারোর সাথে কথাই বলে নাই। এটাকে সিলেক্টিভ মিউটিজম বলে। সে মানে রাগ করে যে কথা বন্ধ হয়েছে, সে আর কারোর সাথে কথাই বলে নাই। তো তার মধ্যে আসলে একটা ধাক্কা বা একটা ট্রমা কিন্তু তৈরি হয়েছিল। এই জন্য মানে সন্তানদেরকে আসলে প্রিপেয়ার করতে হবে। আমি যদি অফিসেও যাই, আমি যদি বাইরেও কিছু দিনের জন্য যাই, সেই জায়গাটাও কিন্তু সন্তানকে আমাকে প্রিপেয়ার করতে হবে। আমি কোথায় যাচ্ছি, কত সময়ের জন্য যাচ্ছি, এরপরে কি হবে, তার সাথে কে থাকবে, তার খারাপ লাগলে সে কি করতে পারবে, এই জায়গাগুলো যদি আমি শুরু থেকে তার সাথে ডিসকাস করতে থাকি, তখন তার মধ্যে কিন্তু এই ভয় ভীতিটা অনেকাংশেই কমে আসবে। এবার তো সে তো, তাকে স্কুলের জন্য রেডি করা হলো, সে স্কুলে গেল। এবার স্কুলে সে বিভিন্ন রকমের বুলিং শিকার হবে, বিভিন্ন রকমের মারধরের শিকার হবে, ফ্রেন্ডসদের থেকে বিভিন্ন রকমের খারাপ সিচুয়েশনের মধ্যে যাবে। এই টাইমে বাবা-মার করণীয় কি? তাকে কিভাবে সাপোর্ট দিবে? এই বুলিংটা সে হচ্ছে কিনা এগুলো কিভাবে বুঝবে বাবা-মা? বাবা মায়েদেরকে আসলে তার সন্তানকে অবজার্ভ করতে হবে। তার বিদ্যালয় থেকে বা এই যে ডে কেয়ার এখান থেকে আসার পরে তার সন্তানকে কিন্তু অবজার্ভ করতে হবে। তার আচার আচরণগুলোকে খেয়াল রাখতে হবে। সে কোনো কারণে মনমরা হয়ে আছে কিনা, চুপচাপ আছে কিনা বা হঠাৎ করে তার খাওয়া-দাওয়ার পরিবর্তন হয়েছে কিনা, এই জায়গাগুলো কিন্তু বাবা মায়েদেরকে অবজার্ভ করতে হবে। সেকেন্ড হলো সাথে সাথেই কোনো কিছু জিজ্ঞাসা না করা। একটা বিদ্যালয় থেকে বা সেন্টার থেকে আসার পরেই আজকে আমরা জিজ্ঞেস করে ফেলি, আজকে তোমার স্কুলে কি হয়েছে? তো সন্তানদের কিন্তু একটা মানে প্রসেস করতেও সময় লাগে। আমরা যখন এই মানে এখানে কথা বলা শুরু করেছি, আমরা বলতে বলতে কিন্তু একটা সময় আমরা এখন স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমরা খুব সুন্দরভাবে কথা বলছি। শুরুতে কিন্তু হয়তো ওরকম ছিল না। তো একটা সন্তানের জন্য কিন্তু ঠিক তাই, তারও কিন্তু একটু সময় প্রয়োজন। তাকে একটু সময় দিতে হবে। সে যখন একটু রিল্যাক্স হবে, যখন প্রসেস করবে, তখন তাকে আমি জিজ্ঞেস করতে পারি তোমার কিছু হয়েছে কিনা, বা তুমি যদি আমার সাথে শেয়ার করতে চাও। তো ওই জায়গাগুলো তাকে অপশনটা রাখতে হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আসলে বাবা মায়েদেরকে ছাড়ও দিতে হবে। সব ক্ষেত্রে কিন্তু বাবা মা ইন্টারভেন আসলে করতে পারবে না। কারণ আমাদের ছোটবেলার কথা যদি মনে করেন, আমরা যখন ছোটবেলায় খেলতাম, দেখা যেত ক্রিকেট খেলায় বা ফুটবল খেলায় বা কোনো ধরেন লুকোচুরি খেলার মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি হতো, আমরাই কিন্তু সমাধান করে আসতাম। তো এটা কিন্তু আমাদের একটা নেগোসিয়েশন স্কিলটাকেও কিন্তু বাড়ায়। কিছু কিছু ক্ষেত্রে লাইফে আসলে এই জায়গাগুলোকেও তাদেরকে মানে সাপোর্ট করতে হবে। আরেকটা পয়েন্ট আমি আনতে চাই যে সন্তান যদি কোনো কথা বলে, সেটা যাতে অবশ্যই আমরা
বিশ্বাস করি। আমি একটা ক্লায়েন্টের এখানে রেফারেন্স থেকে বলতে চাই, একজন সন্তান মানে সে যখন একটা তার শিক্ষকের কাছে পড়ছিল, তো দেখা যাচ্ছে যে শিক্ষক তাকে অ্যাবিউজ করে। তো ওই শিশুটা যখন তার মাকে বলে যে মা, মামা আমাকে কেমন করে জানি দেখছে বা কি জানি বলছে, তো তার মা তখন বলে যে না, তুমি তো না পড়ার জন্য বাহানা করছো, তোমার মামা এটা কখনোই করতে পারে না। তো দেখা গেল পরবর্তীতে এই শিশু কিন্তু অ্যাবিউজের পরিমাণ আরো বেড়ে যায়, কারণ তার মা তাকে ট্রাস্ট করে না। এই জন্য শিশু কার সাথে মিশতেছে এবং সে কোনো অ্যাবিউজের শিকার হচ্ছে কিনা, সে যদি কোনো কিছু বলে থাকে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সেই জায়গাগুলোকে আসলে বের করার চেষ্টা করা এবং তার সাথে ওপেনলি কথা বলা, এই সময়টা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ দরকার। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা আরেকটা জায়গা কভার করতে চাই, সেটা হলো যে এই যে সন্তানের সাথে বাবা মা, সন্তান যেন সবকিছু বাবা মার কাছে শেয়ার করতে পারে, এই জন্য আসলে বাবা মা ছোট ছোট কি কাজ করে এই জায়গাটা তৈরি করবে, ব্যবহারগুলো কেমন হবে বাবা মা? প্রথমত বাবা মায়েদেরকে নিজেদের অনুভূতি বা মানে নিজেদের অনুভূতিগুলোকে ঠিক মতো বুঝতে হবে। দেখা যাচ্ছে যে বাবা অফিসে হয়তো বস কিছু বলেছে বা সারাদিন ব্যস্ত ছিল, সেখানে তার রাগগুলো এসে সন্তানের উপরে ঝেড়ে ফেলছে বা তার ওয়াইফের উপরে ঝেড়ে ফেলছে। তো তাদেরকে বাবা মায়েদেরকে নিজেদের আগে তাদের অনুভূতির জায়গাগুলো বা তার মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে, যাতে সেটার একটা ইম্প্যাক্ট তার সন্তানের উপরে না পড়ে। দ্বিতীয়ত, সন্তানের সাথে খোলাখুলি আলোচনা করতে হবে। অনেক সময় দেখা যায় যে বাবা মা নিজেরা লজ্জা পায় বা অনেক কিছু সন্তানদেরকে বলতে চায় না। এই বিষয়টা যাতে না হয়, বাবা মা যাতে নিজেদের ছোটবেলায়ও তাদের কি কি ধরনের ঘটনা ঘটেছে, তাদেরও লাইফের এক্সপিরিয়েন্স কি কি ছিল, এই বিষয়গুলো যাতে তারা সন্তানের সাথে শেয়ার করে। থার্ড হলো, তাদেরকে মাঝে মাঝে কিছুটা ওই মানে তাদের নিজেদেরও টাইমটা দেয়া, ইন্ডিভিজুয়াল টাইম। সন্তান দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন একটু বড় হতে থাকে, সে তখন কিছুটা প্রাইভেসি চায় বা অনেক সময় মনে করে আমার বাবা মা তো বুঝবে না। এই প্রাইভেসিটাও কিছু সময়টা আসলে দেয়া প্রয়োজন। সব সময় যাতে সে সন্তান এটা মনে না করে তাকে চোখে চোখে রাখা হচ্ছে বা তাকে মিশতে দেয়া হচ্ছে না বা তাকে কারোর সাথে কথা বলতে দেয়া হচ্ছে না। এখন এই জায়গাটা থেকে আমরা কিন্তু সাইকোলজিস্টরা বলি বাবা মায়েদেরকে যে সন্তানদের সাথে খেলাধুলা করতে, প্রতিনিয়ত কিন্তু খেলাধুলা করতে। কিন্তু বাবা মায়েরা বলে থাকে আমি তো ব্যস্ত, আমি কিভাবে খেলবো। আপনি যদি আপনার সন্তানের সাথে প্রতিদিন অল্প সময় যদি খেলাধুলা করেন, এটাই কিন্তু সন্তানের সাথে আপনার একটা ট্রাস্ট বিল্ড আপ করতে কিন্তু সাহায্য করবে। এখন আমাদের চারপাশে কিন্তু কমপ্লেইন হলো সন্তান মোবাইল নিয়ে খেলে। আমি একজন ক্লায়েন্টের কথা বলতে চাই, সেই মেয়েটা আমাকে যখন বলে যে আমি তো রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল চালাই, ও ক্লাস 3-তে পড়ে। ওকে যখন আমি বললাম যে একটা আলোচনার একটা পর্যায়ে যে আমরা কি রাত 10টার পরে মোবাইলটা রেখে দিতে পারি, ও বলছে যে ঠিক আছে আমি রাত 10টার পরে মোবাইলটা রাখবো, কিন্তু আমি আমার বাবা মায়ের হাতে যদি রাত 10টার পরে মোবাইল দেখি তাহলে আমি কিন্তু জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব। তার মানে হলো আমরা নিজেরাও যাতে আমাদেরকে সংযত রাখি বা আমরা যেটা না করছি আমরা যাতে এই বিহেভিয়ারগুলো আসলে করি। বাচ্চা কাচ্চা তো আমাদের থেকে শিখবে, বাবা মা থেকে শিখে। তো বাবা মা যদি দেখে যে তারা সবসময় ফোন হাতে নিয়ে থাকছে, স্বভাবতই বাচ্চা কাচ্চা কিন্তু ফোন হাতে নিয়ে তাদের বিভিন্ন রকম। শিশুরা যেহেতু অনুকরণ প্রিয়, তাই আমরা যে জিনিসটাকে বলছি, আমরা যে জিনিসটাকে প্রিচ করছি, আমরাও যাতে সেটাকে ফলো করি। আমরা যেটা বলবো যে এটা করো না কিংবা করতে হয় না, আমরাও যেন এটা না করি। হ্যাঁ, এই ব্যাপারটা। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় নালিশ যে আমাদের তো খেলার মাঠ নাই, আমরা খেলবো কিভাবে? সো এই জায়গাটা আপনি কিভাবে চিন্তা করেন অ্যাজ এ প্লে থেরাপিস্ট? মানে সময়ের সাথে সাথে আসলে আমাদের নগরায়ন বাড়ছে, আমাদের দেশে যেহেতু জনসংখ্যার সমস্যা, তো এই জায়গাটা থেকে আসলে এই সংকটগুলো থাকবেই। আমাদের কিন্তু খেলাধুলার জায়গা কিন্তু নাই, আমাদের খেলাধুলার জায়গা কমে যাচ্ছে, আমাদের আগের মতো আমাদের জয়েন্ট ফ্যামিলি নাই, আমাদের ফ্যামিলিগুলোও ছোট হয়ে যাচ্ছে। এর একটা উপায় হয়তো হতে পারে যে মানে সন্তানদেরকে কোয়ালিটি সময় দেয়া, তার সন্তানকে যাতে সেটা হতে পারে ধরেন রাত 9টা থেকে আধা ঘন্টার জন্য বা 15 মিনিটের জন্য হতে পারে। এই সময় হয়তো বাবা মা ধরেন লুডো, ক্যারম, আমরা ছোটবেলায় নামদেশ, ফুলফল, কাটাগোল্লা, বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম, যেটা এখনকার সন্তানেরা কিন্তু জানেই না। তো আমরা যাতে এই জিনিসগুলো তাদেরকে ছোট থেকে ইন্ট্রোডিউস করি এবং তাকে শুধুমাত্র এটা না বলি যে যাও তুমি খেলো, তাকেও আমাদেরকেও আসলে পার্টিসিপেট করতে হবে, তখনই কিন্তু সন্তান আসলে বিষয়টাকে বুঝবে। দ্বিতীয় বিষয় হলো, আমরা অনেক সময় বাবা মায়েরা গর্ববোধ করি যে আমি তো মোবাইল চালাতে পারতাম না, আমার 1 বছরের সন্তান আঙ্গুল দিয়ে বা পা দিয়ে মানে স্মার্টফোন চালায়, সে কতটা স্মার্ট।
আসলে সে কিন্তু স্মার্ট না, সে দেখা যাচ্ছে যে ডিভাইসের প্রতি কিন্তু ডে বাই ডে এডিক্টেড হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন ডিভাইসটা সন্তানদেরকে দিচ্ছি সেটা যাতে আমি শুরু থেকে ওই লিমিটটা মেনটেন করতে পারি, যে রাত 9টার পরে বা 10টার পরে মোবাইলটা কোথায় থাকবে, কার কাছে থাকবে, সে কতক্ষণ চালাবে, শুরু থেকে যদি আমরা এই লিমিটটা না দিয়ে আসি, একটা সময় যখন তা আমাদের মানে হাতের বাইরে চলে যাবে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সন্তানের সাথে আমার সম্পর্কের জায়গাটা খারাপ হবে। মানে সমস্যা হচ্ছে ছোটবেলা থেকেই সে খাচ্ছে না, তার সামনে ফোন দাও, সে খাচ্ছে না, তার সামনে টিভি দাও। এইটা করতে করতে একসময় যখন সে অ্যাডিকশন হয়ে গেছে, বাচ্চার অনেক বেশি হয়ে গেছে, তখন বাবা মা এসে 2 দিনে সবকিছু ঠিক করে ফেলতে পারে চাই। কিন্তু আসলে তো এটা লম্বা সময় ধরে চলে আসছে। লম্বা সময় ধরে তাকে এই অ্যাডিকশনের পথে নিয়ে আসার জন্য বাবা মা দায়ী। এজন্য বাবা মাকে ১ম থেকেই আসলে এই ব্যাপারগুলো বাউন্ডারিটা সেট করতে হবে যে কখন আমি ফোন দিব, কতটুকু ফোন দিব। আসলে খাওয়ানোর জন্য কি শুধুমাত্র ফোনই একটা অপশন আছে কিনা, কিংবা চুপ করানোর জন্য ফোনই একটা অপশন আছে কিনা, এটা ছাড়া আর কোনো অপশন আছে কিনা, তাদেরকে এইটা বের করতে হবে। এবং মাঝে মাঝে আসলে শিশুদেরকে বোর হতেও দিতে হবে, কারণ যখন শিশুরা বোর হয় তখনই কিন্তু সে ক্রিয়েটিভ হয়। দেখা যায় যে সৃজনশীলতার জায়গা বাড়ে, সে হয়তো তার চারপাশের নিয়ে এক্সপ্লোর করবে। এখন দেখা যাচ্ছে যে আমরা নিজেরা বোর হলেও কিন্তু মোবাইল ফোনটা মানে স্ক্রল করা শুরু করে দেই, আমাদের সন্তানরাও কিন্তু ঠিক তাই। তারা কিন্তু এই বোর হওয়ার সুযোগটা পাচ্ছে না, তারা কিন্তু সে একটু নিজের জন্য সময় পাচ্ছে না, যখন সে চিন্তা করবে বা নিজেকে ভাববে। এর জন্য প্রথমত হলো যে আমি যদি তাদেরকে ডিভাইস দেই তাহলে আমি কতটুকু ব্যবহার করবে ওই বাউন্ডারিটা আগে থেকেই সেট করা। দ্বিতীয়ত আমি শুধু সন্তানকে যাতে না বলি তুমি খেলতে যাও, আমিও যাতে পার্টিসিপেট করি। থার্ডলি মানে তাকে এই ওয়েগুলা জানানো, সে কি কি খেলতে পারে, কি কি ধরনের খেলা হতে পারে, এই বিষয়গুলো তাকে জানানো। আরেকটি সমস্যা হয় যে খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশন হয়। ভরা একটা মার্কেটে গিয়েছে বাচ্চাকে নিয়ে বাজার করতে। এই টাইমে মাঝখানে শুয়ে থেকে সে কি কান্না, খুবই কান্নাকাটি করছে, এটা নিবো সেটা নিবো করছে। এই অবস্থায় বাবা মার আসলে করণীয়টা কি? আসলে এই অবস্থাটা একদিনে হয়তো আসলে তৈরি হয় না। মানে আমরা যেটা দেখি যে একটা শিশু হয়তো মাটিতে শুয়ে পড়ে এটা নিবই, এবং বাবা মায়ের জন্য আসলে অনেক এটা এম্বারেসের একটা বিষয় হয়। এবং কারণ মানে শিশুদের কান্না কিন্তু আমরা নিতে পারি না, সেটা প্লেনে হোক বা সেটা বাসে হোক। শিশু কান্না করলেই সবাই এই শিশু কান্না করছে কেন, আমাদের মধ্যে এই ধরনের ফিলিংসটা আসে, বা সেটা অটোমেটিক্যালি আমাদের বাবা মায়ের উপরে আমাদের দোষের মানে এটা একটা পজিটিভ নেগেটিভ দুইটা ফিলিংসই আসে। আমাদের পজিটিভ ফিলিংস আছে বাচ্চাটা কাঁদছে, ওকে কেউ দেখছে না কেন, এতক্ষণ ধরে কাঁদছে দেখছে না কেন। আসলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। কিন্তু আসলে দেখা যাবে যে এই মানে বাবা মায়ের তার সাথে কি ধরনের আচার আচরণ করছে বাসায়, এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। শিশু কি যে কোনো তার মানে জিদের কথা বললেই সাথে সাথে কি সে সবকিছু পেয়ে যাচ্ছে কিনা, মানে এই যে স্বাভাবিক একটা ব্যাপার যে বাচ্চারা জিদ করলে কি আমরা সবকিছু দিয়ে দিব কিনা, কিংবা কোন জিদ আমরা আসলে জিদ হিসেবে চিন্তা করবো, এবং এই জিদের বিপরীতে আমাদের অ্যাকশনটা কি হবে। আমরা অনেক ক্ষেত্রে বলি যে না বলতে শেখা, যে 100% না বলা। আমরা অনেক সময় এই প্রশ্নটাও করি, আপনি মানে আপনি কি বাবা মা, নাকি আপনার সন্তান আপনাকে চালাচ্ছে? এই প্রশ্নটা আমরা করি, কারণ বোঝা যায় না, দেখা যাচ্ছে যে সন্তানের সকল মানে আবদারি বাবা মা তাড়াতাড়ি মানে ফিল আপ করে দিচ্ছে। এই জন্য আপনি যেটা বললেন যে আমাদেরকে ওই আবদারের জায়গাগুলো বুঝতে হবে, যেটা আমি তাকে না বলবো যে 100% না, সেটা দেখা যাবে আমি তাকে নাই। সন্তান যদি মাটিতে শুয়ে যদি কান্নাকাটিও করে তখনও কিন্তু আমি সেটা করব না। যদি আমি তাকে দিয়ে দেই তখন সেও কিন্তু বুঝবে, তার মানে আমি যদি এইরকম আচরণ করি, তার মানে আমি যদি তাহলে আমি এইভাবে করে কিন্তু অ্যাটেনশনটা আমি নেগেটিভ বিহেভিয়ার করে কিন্তু করতে পারি। ওইটারই প্রতিফলন কিন্তু দেখা যাবে যে সে বাইরে যেয়ে কিন্তু বাজারে বা মার্কেটের মধ্যে কিন্তু এই আচরণ করবে। তার মানে সে বুঝে গেল যে আমি এইরকম গড়াগড়ি দিলেই আমি জিনিসটা পেয়ে যাবো, পাবো, মানে আমার সর্বোচ্চ সীমার্থে গেলে আমি একমাত্র জিনিসটা পাবো। সো অনেক সময় একটা প্রবলেম হয় যে বাচ্চাকে চিজ না দিলে কিংবা বাইরে নিয়ে গেলেই তাকে আইসক্রিম না দিলে হচ্ছে না। অনেকেই বলে যে আইসক্রিম সে খেতে চায়, আমার সন্তান, আমি তাকে দিব না, মানে খুব লাগে। তো এইটাই পরবর্তীতে খুব কাল হয়ে দাঁড়ায়। তো এই বিহেভিয়ার গুলো আসলে কিভাবে মেনটেন করবে? আসলে এইখানে একটা ব্যালেন্সের মানে প্রয়োজন। আমি কতটুক দিব কতটুক দেব না, এই জায়গাটারও কিন্তু প্রয়োজন আছে। আমি যদি শিশুকে প্রতিদিনই আমি চকলেট বা আইসক্রিম দেই, তখন একটা সময় দেখা যাবে যে ওইটার প্রতিও তার কিন্তু আগ্রহের জায়গাটা এবং অ্যাডিকশন হয়ে যায়, তো বা অ্যাডিকশন তৈরি হয়ে যাবে। এখন এই জন্য আমি হয়তো এই ধরনের আচরণ যাতে সবসময় না করি, এটাকে যদি আমি একটা মানে রেওয়ার্ডের মতো হয়, যে সে হয়তো আমি এবং রেওয়ার্ডটা যাতে কোনো কিছু করলেই যাতে না হয়, মানে আমি সে একটা ভালো বিহেভিয়ার করলেই যদি তাকে আমি একটা আইসক্রিম দেই, তখনও তার কিন্তু একটা কন্ডিশনের জায়গাটা তৈরি হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে সেটা হতে পারে যে কোনো মাসে কোনো প্রোগ্রাম থাকলে বা এই ধরনের ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের মানে আইসক্রিম হোক বা মানে যেটা বললাম চকলেট, এই ধরনের বিষয়গুলো তাকে আমি ইন্ট্রোডিউস করতে পারি শুরু থেকেই। আমি যদি তাকে প্রতিদিনই
ছোট থেকে দিতে থাকি, তাহলে বড় হয়ে তাকে ম্যানেজ করা কিন্তু আমার জন্য কষ্টকর হবে। এইটার জন্য কিন্তু আমাদের বাবা মার পাশাপাশি আমাদের পরিবারের অন্যান্য মেম্বার অনেক সময় দায়ী থাকে। দাদা একটা আইসক্রিম নিয়ে চলে আসছে, এখন এই আইসক্রিমটা তো না দিলে খুব বড় একটা সমস্যা, তাই না? শ্বশুর বাড়িতে যদি দাদা একটা আইসক্রিম আনছে সেটা যদি না দেয়, এটা অনেক বড় একটা ফ্যাক্ট। চাচা একটা চিপস নিয়ে আসছে, সেটা না দিলে একটা বড় ফ্যাক্ট। সো এইসব বিহেভিয়ার মেইনটেইন করার জন্য কিন্তু একটা মায়ের কিছু করণীয় থাকে। সে কিভাবে পজিটিভিটিটা হ্যান্ডেল করবে? আসলে তার মাকে এখানে অনেক বিষয়, মানে শুধু সন্তানকে মেনটেন না, দেখা যাবে যে তার পরিবারের সদস্যদেরকেও আসলে ম্যানেজ করতে হবে। কারণ তাদের জায়গাটাও বোঝার চেষ্টা করা, মানে তাদের দিকটাও যদি আমরা এমপ্যাথেটিক্যালি বুঝি, যে সে তার নাতি নাতনিকে আদর করেই আসলে চিপস বা বিস্কিট এই জায়গাগুলো কিন্তু ইন্ট্রোডিউস করছে। এখন সে মনে করছে যে সে তো একটা পজিটিভ কাজ করছে বা তার ভালো লাগার একটা জিনিস সবচেয়ে বড় দিচ্ছে। ব্যাপার ওই চিপস কিংবা ওই আইসক্রিমটা যখন মজা করে বাচ্চাটা খায় কিংবা বাচ্চা যখন অ্যাটেনশন দেয়, এটা কিন্তু দেখতে খুব ভালো দেখতে লাগে, ভালো লাগে। ভালো লাগে। না, এখন ওই জায়গাটাও তাদেরকে বোঝানোর, মানে বুঝতে চেষ্টা করা তারা আসলে কোন মাইন্ডসেট থেকে এই কাজগুলো করছে, মানে তাদের ইমোশনের জায়গাটাকেও মানে বোঝার জায়গাটা, এবং তাদের সাথে আসলে এটা সরাসরি কথা বলা, যে আমরা কি কারণে তাকে না করছি, যে আমরা আইসক্রিমের জায়গাটা আমরা ইন্ট্রোডিউস করব না বা আমরা রেগুলার বেসিসে দিব না, ওই জায়গাগুলো, এবং এর পরিবর্তে তারা আসলে কি কি দিতে পারে সেটা নিয়ে আসলে আমাদের আলোচনার জায়গাটা হতে পারে। যে আপনারা হয়তো তাকে জড়িয়ে ধরতে পারেন, একটা চুমু দিতে পারেন, বা তার জন্য হয়তো কোনো একটা বই কিনে দিতে পারেন। এই ধরনের অপশনগুলো, মানে অনেক ক্ষেত্রে আমরা মূল যে বিষয়, আমরা দাদা দাদি বা মামা বা যারাই হোক, তাদের এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আগে অ্যাকনোলেজ করব, যে তিনি কোন জায়গা থেকে করছেন। এরপরে আমি কি করব, এটাকে আমি কমিউনিকেট দ্য লিমিট, মানে আমি তাকে লিমিটটা দিব, যে আসলে আমি কি কারণে শিশুকে এটা দিতে চাচ্ছি না। 3 নাম্বারটা হলো মানে সেটিং দ্য অল্টারনেটিভ, তাকে অল্টারনেটিভ একটা অপশন। যে আইসক্রিম না নিয়ে হ্যাঁ। কমলা নিয়ে আসেন। হ্যাঁ, কমলা নিয়ে আসেন, এটা শিশুর জন্য ভালো হবে এবং আপনার কাছ থেকে পেলেও তারও ভালো লাগবে। মানে দুই দিকের জায়গাটাই ওই ব্যালেন্সের ব্যালেন্স জায়গাটা। থাকলো। তার মানে প্রপার একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে যেন সম্পর্কটা যেন তিক্ত না হয় মায়ের সাথে আদার্স মানুষের, যে ওর ছেলেকে তো কিছুই দিতে দেয় না। দিতে দেয়। হ্যাঁ, যেটাই নিয়ে যায় সেটাই সে খাইতে দেয় না। ওই ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। সো এই জায়গাগুলো তো থাকেই। এখন আমরা আরেকটু জানতে চাই যে আ বাচ্চারা যখন বেড়ে ওঠে, বাচ্চাদের বিভিন্ন রকমের আ কর্মকাণ্ড হয়। বাচ্চারা অনেক সময় অতি উত্তেজিত, অতি আ আমরা চঞ্চল প্রকৃতির হয়। তো আমরা এখন অনেকটাই মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমরা এগুলো নিয়ে অ্যাওয়ার। অনেক সময় আমরা দেখি যে অতিরিক্ত চঞ্চল কিংবা স্বাভাবিক চঞ্চল কোনটা ADHD, কোনটা ADHD না, এটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি। তো সেই জায়গা থেকে বাচ্চারা আসলে সাধারণত ADHD র যে সিম্পটম গুলো কখন প্রকাশ পায় এবং কোন সময় আসলে এটার একটা অ্যাসেসমেন্ট করা দরকার? আচ্ছা, অতি চঞ্চলতা মানেই আসলে এডিএইচডি না। এডিএইচডি বলতে আমরা বোঝাচ্ছি যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। একজন শিশু তার জন্মের পরে তার কিন্তু স্বভাবতই সে প্রাণবন্ত হবে এবং উচ্ছল হবে, এবং সে একটু দুষ্টামি করবে, সে খেলাধুলা করবে। এটাই কিন্তু একটা শিশুর সহজাত প্রবৃত্তি, বা এটা তার ন্যাচারাল একটা ইনস্টিংক্ট। কিন্তু যখন এটাকে আমরা এডিএইচডি বলছি, এর ক্ষেত্রে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে। হয়তো বিশেষ কয়েক মাস, মানে দেখা যাবে যে শিশু একই জায়গায় বসে থাকতে পারছে না। আবার দ্বিতীয় পয়েন্ট হলো যে সে কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারছে না, সে যে কাজটা শুরু করছে সেটাকে শেষ করতে পারছে না। এই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি আমরা কয়েক মাস যদি শিশুর মধ্যে অবজার্ভ করি এবং তার মধ্যে এটা পরিলক্ষিত হয়, তখন আসলে একজন বাবা মায়ের, একজন সাইকোলজিস্ট বা মনোচিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। কিন্তু আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে মানে শিশুর খেলাধুলা করা, সারাদিন খেলাধুলা করা বা তার প্রাণবন্ত এই স্বভাবটাই কিন্তু যে এডিএইচডি তা কিন্তু নয়। এডিএইচডি কিন্তু একটা ভিন্ন বিষয়, এবং এটার জন্য কিন্তু কয়েকটা বৈশিষ্ট্যের দরকার আছে, এবং সেটা কয়েক মাস এটা থাকতে হবে। মানে একটু লম্বা সময় ধরে যদি আমরা একই রকম বৈশিষ্ট্য তার মধ্যে দেখি, তখন আমরা এটা নিয়ে একটা অ্যাকশন নিতে পারি। জি, এবং সাধারণত বলা হয়ে থাকে যে 6 থেকে 7 বছরের মধ্যে আসলে এডিএইচডির জায়গাটা আস্তে আস্তে পরিলক্ষিত হয়, বা সে যখন বিশেষ করে স্কুলে যাওয়া শুরু করে তখন তার মধ্যে এই বিহেভিয়ারটা আমরা বুঝতে পারি। আমরা লম্বা সময় ধরে কথা বললাম আমাদের প্যারেন্টিং এর জায়গা থেকে। আমাদেরও ছোটবেলা কেটেছে এভাবে, আমরা এখন অনেক কিছু মনে পড়ে। আমরা এই সময় আমাদের একটু রিফ্লেকশন টাইম, আমরা একটু ফিরে যাব আমাদের সেই শৈশবে। আমি আমাদের দর্শকদেরও এটার সাথে একটু যুক্ত করতে চাই। আমরা 30 সেকেন্ড সময় নিব। আমরা একটু চোখ বন্ধ করে আমরা একটু চিন্তা করব আমাদের ছোটবেলায় আমাদের বাবা-মা এমন কি কাজ করেছিল যেটা না হলে আরো ভালো লাগতো কিংবা হলে আরো ভালো লাগতো। আমরা দর্শকদের আমন্ত্রণ জানাবো অংশগ্রহণ করার জন্য। আমরা একটু 30 সেকেন্ড চোখ বন্ধ করে ফিরে যাব আমাদের শৈশবে, যেটা একটু চিন্তা করব।
ভাই কি চিন্তা করলেন? ছোটবেলায় কোন ঘটনাটা হলে কিংবা না হলে আপনার ভালো লাগতো? আমার মনে হচ্ছিল যে আসলে আমার বাবা-মা ছোটবেলায় আসলে আমাকে অনেক বেশি আদর যত্ন করেছে এবং অনেক বেশি সময় দিয়েছে। আমাকে খুশি করার জন্য আসলে তারা অনেক চেষ্টা করেছে। সবকিছুই তারা করার চেষ্টা করেছে। তো সেই সময় যদি কিছুটা সময় আমাকে ছেড়ে দেয়া হতো, যে আমি হয়তো বাইরে যাচ্ছি বা কোনো কিছু আনতে যাচ্ছি বা নিজের মতো ডিসিশন নেয়ার জায়গাগুলো থাকতো, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো হতো। যেটা আমাকে পরবর্তীতে আরো ইন্ডিভিজুয়াল হওয়ার জন্য বা আমার ডিসিশন মেকের ক্ষেত্রে আসলে অনেক বেশি সুবিধা হতো। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি আমার বাবা-মায়ের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি একটু পজিটিভলি বলি যেটা আমার সাথে হয়েছে এবং আমি চাই আমার সন্তানের সাথে কিংবা সবার সাথেই হোক। আমাকে ছোটবেলায় খেলার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যেটা পরবর্তীতে আমার লিডারশিপ স্কিল আমাকে বাড়াইছে। আমার সোশ্যাল আমি 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 এখন পর্যন্ত যেকোনো সোশ্যাল কোনো জায়গায় গিয়ে কখনোই আনইজি ফিল করি না। আমি সেই জায়গাটাকে পুরোটাই আমার করে নিতে পারি। সো এই জিনিসটা আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে সবার মধ্যে মিশতে দিয়েছে এবং আমাকে খেলার পূর্ণাঙ্গ সময় দিয়েছে। আমি দর্শকের কাছে বলব যে তার এই ছোটবেলায় কোন জিনিসটা করলে তার ভালো লাগতো কিংবা কোন জিনিসটা না করলে তার ভালো লাগতো আমাদের কমেন্ট সেকশনে এটা জানাবেন। আমরা ফিরে আসি আমাদের পডকাস্টের পরবর্তী প্রশ্নে। ভাই আমরা এই যে ফিরে গেলাম আমাদের শৈশবে এবং একটা রিফ্লেকশন সেশন হলো। এই সেশনটা থেকে আসলে আমরা কি পেতে পারি? আমরা কেন করলাম কিংবা এটার উপকারিতাটা কি আসলে? আসলে আমাদের সবারই শৈশব কিন্তু বিভিন্ন রকমভাবে কেটেছে। কারো একজনের শৈশব কিন্তু আরেকজনের সাথে মিলে না। কারো হয়তো অনেক আনন্দের ছিল, আপনি যেটা বললেন এবং আমিও যেটা বললাম যে আনন্দের ছিল। আবার কারো হয়তো অভিযোগের জায়গাগুলো বা অনেক বেশি থাকতে পারে। তো সেটাও আসলে রিফ্লেক্ট করা, আমরা যেটা বলে থাকি যে অন্যের জুতায় পা দিয়ে তার মতো করে বোঝার চেষ্টা করা, এমপ্যাথির জায়গাগুলো বোঝার চেষ্টা করা। এবং অনেক ক্ষেত্রে আসলে আমরা যখন এখন বড় হয়েছি, আমরাও কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে তারা আসলে ওই সময় যে কাজটা করেছিলেন, কি কারণে করেছিলেন, সেটার তাদের পার্সপেক্টিভটা কি ছিল। অনেক সময় আমাদের বাবা-মায়ের প্রতি আমাদের অনেক অভিযোগ থাকে, অনেক চাওয়া না পাওয়ার অনেক বিষয় থাকে, কিন্তু তাদের জায়গাটাও আসলে বুঝতে চেষ্টা করা। এবং আমরা কিন্তু সবকিছু আমার চারপাশে কন্ট্রোল করতে পারবো না। এবং গবেষণায় বলে যে একজন বাবা-মা সন্তানের সাথে যা করবে 70 থেকে 80% ক্ষেত্রেই সেটা ভুল হবে। কিন্তু মূল বিষয় হলো ওই ভুলের থেকে আপনি শিক্ষা নিচ্ছেন কিনা এবং ওই ভুলগুলাকে আপনি একইভাবে রিপিট করছেন কিনা। ধরেন এটা যদি একটা ডান্স প্রোগ্রাম হতো, আমি আর আপনি যদি এখানে ডান্স করতাম, শুরুতে যখন মিউজিকটা ছাড়া হতো, আমার আপনার কিন্তু সিঙ্ক্রোনাইজেশন হয়তো ঠিকমতো হতো না। আমি হয়তো হাত এইদিকে করলে আপনি হাত আরেক দিকে নিচ্ছেন। তো একটা সময় প্র্যাকটিস করতে কিন্তু একটা অ্যাটিউনমেন্ট বা একটা সিঙ্ক্রোনাইজেশন কিন্তু অটো চলে আসতো। তো বাবা মায়েদের ক্ষেত্রেও বিষয়টা তাই। বাবা মায়েরা কিন্তু, বাবা মা বলি, পরিবারের অন্য সদস্যরা কেউই কিন্তু সন্তানের খারাপ চায় না। কিন্তু অনেক সময় তাদের বহিঃপ্রকাশ তারা হয়তো ঠিকমতো করতে পারে না বা সেখানেও কিছুটা কমতি থেকে যেতে পারে। তো সেই জায়গাটা আসলে রিফ্লেক্ট করা, যদি প্রয়োজন হয় তাদেরকে মাফ করে দেওয়া বা তাদেরকে সেই সুযোগটা দেওয়া। তো এই জন্য আসলে আমরা এতক্ষণ যে আপনি যেটা বললেন যে 30 সেকেন্ড আমরা একটু চিন্তা করলাম। ভাইয়া একটা সন্তানের, একটা শিশুর সবচেয়ে বড় তো তার প্যারেন্টস, তারপরেই কিন্তু শিক্ষকরা। শিক্ষকদের সাথে লম্বা সময় কিন্তু স্টুডেন্টরা থাকছে, শিশুটা থাকছে। শিক্ষকদের করণীয়টা কি? শিক্ষকরা আসলে কি প্যাটার্ন মেইনটেইন করবে সন্তানদেরকে গড়ে তোলার জন্য? পরিবারের পরে কিন্তু একটা সন্তান বিদ্যালয়ে সবচেয়ে বেশি সময় কাটায়। এজন্য বাবা মায়ের পরে কিন্তু তাদের রোল মডেলের জায়গাটা একজন শিক্ষকই থাকে। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে আপনার ছোটবেলায় কোনো ফেভারিট টিচারের কথা মনে করেন, বেশিরভাগ ক্ষেত্রেই এটা আসবে, উত্তরটা আসে প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথা। কারণ তাদের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক ছিল। তাদের আচার আচরণের জায়গাগুলো যদি আমরা চিন্তা করি, যে তারা কিন্তু অনেক প্লেফুল ছিল, তারা অনেক আন্তরিক ছিল, তারা আমাদের নাম মনে রাখার চেষ্টা করত, তারা আমার কি করলে ভালো লাগে, কোন কাজ করতে আমি পছন্দ করি না, সেই সব বিষয়গুলা কিন্তু জানতো। তো একজন শিক্ষককে কিন্তু এই বিষয়গুলোকে রপ্ত করতে হবে। শিক্ষকের জায়গা থেকে আমরা বলতে চাই যে আসলে আমাদের দেশের কনটেক্সটে শিক্ষকদেরকে অনেক রোল প্লে করতে হয় এবং ক্লাসরুমেও দেখা যাচ্ছে যে যেখানে হয়তো 35 জন বা 40 জন শিশু থাকলে ভালো হতো, সেখানে হয়তো শিক্ষককে 70 থেকে 80 জনকে ম্যানেজ করতে হচ্ছে। তো আমরা শিক্ষকের জায়গাটাও আসলে বোঝার চেষ্টা করব, তার প্রতিও আমরা এমপ্যাথেটিক হব। পাশাপাশি একজন শিক্ষক কিন্তু তার শিশু বা সন্তানের ক্ষেত্রে অনেক ভালো একটা ভূমিকা প্লে করতে পারে। অনেক ক্ষেত্রে আমাদের কাছে রেফার হয়ে আসে, শিক্ষকরা পাঠায় যে এই শিশু দেখা যাচ্ছে যে ক্লাসে অনেক বেশি ডিস্টার্ব করছে বা কথা বলছে না।
এখন আপনি যখন একজন বাবা মায়েদেরকে যখন জিজ্ঞাসা করবেন বা বলবেন, অনেক ক্ষেত্রে বাবা মায়েরা এটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় যে আমার সন্তান তো আসলে বাসায় ঠিকঠাক ব্যবহার করে, আপনি বলছেন যে স্কুলে মানে এমন করছে। তো আমাদের বলার ভঙ্গিটা বাবা মায়েদের সাথে শিক্ষকরা যখন কথা বলছেন ওইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেখানে কেউ কারো কম্পিটিটর না, এখানে কিন্তু সবাই আমরা কাজ করছি ওই শিশুটা যাতে হোলিস্টিক্যালি ডেভেলপ করতে পারে, সেই জায়গায় আমাদের উদ্দেশ্য। তো একজন শিক্ষক যখন বাবা মায়ের জায়গাটাকে অ্যাড্রেস করবেন যে আপনি সারাদিনে অনেক ব্যস্ত থাকেন, এত কিছুর পরে আপনার সন্তানকে সময় দিচ্ছেন, পজিটিভ জায়গাগুলোকে অ্যাড্রেস করে তারপরে যখন ধীরে ধীরে আসলে এরিয়াজ অফ ইমপ্রুভমেন্ট বা সন্তানের কি করলে আরও ভালো হতো এই জায়গাগুলোকে অ্যাড্রেস করে, তখন কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রেই বাবা মা এই বিষয়গুলোকে বুঝতে শিখবে এবং সেটা তারা মানে মেনটেন করার চেষ্টা করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা দেখি বাবা মা এবং টিচার দুই পক্ষ হয়ে যায়, টিচার বলছেন এক কথা, বাবা মা বলছে আরেক কথা, তখন কিন্তু আসলে সেই সন্তান একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। এই জন্য আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত আমরা সন্তানের মানে শিশুর ডেভেলপমেন্টের জন্য করব। আরেকটা ব্যাপার একটু বলতে চাই যে আমাদের কিন্তু শিক্ষকদের এরকম ট্রেনিং থাকা দরকার যে আমরা যেমন বাবা মাকে বলছি যে তারা বিভিন্নভাবে খেলাধুলা করতে পারে, তাদের প্যাটার্ন গুলো বুঝতে পারে, তো একজন শিক্ষক এই ক্লাসটাকে আরো প্রাণবন্ত করতে, আরো সুন্দর করতে, স্টুডেন্টের কাছে ইন্টারেক্টিভ করতে, ভালো টিচার হতে হলে তার কোন কোন জিনিসগুলো আসলে লক্ষ্য করা উচিত এবং ওটা নিয়ে কাজ করা উচিত? শিক্ষকদেরকে আসলে অনেক দিকে খেয়াল রাখতে হয়। তাকে যেমন শুধুমাত্র ক্লাস পরিচালনা কিন্তু করাই কিন্তু তার শুধু দায়িত্বের মধ্যে না, শিশু কি ঠিক মতো নিচ্ছে কিনা এবং লেসন প্ল্যান যেটা তৈরি করা হয়েছে সেটা কি বোরিং হয়ে যাচ্ছে কিনা। আমরা কিন্তু মানে এই জেনারেশন কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশিক্ষণ কিন্তু মনে রাখতে পারে না, একটু পরেই কিন্তু তাদের অ্যাটেনশন চলে যায়। এখন আপনি যদি আপনার লেসন প্ল্যানটাকে প্রাণবন্ত না করেন, প্লেফুল ম্যাটেরিয়াল ইউজ না করেন, তখন কিন্তু একজন শিশু কিছুক্ষণ পরেই দেখা যাবে তার মনোযোগ হারিয়ে ফেলবে। এই জন্য আপনার লেসন প্ল্যানগুলোকে কিন্তু আরও বেশি কিভাবে প্লেফুল করা যায়, কি কি ম্যাটেরিয়াল ইউজ করা যায়, এগুলো আমাদের আগে থেকে প্ল্যান থাকতে হবে। বিষয়টা যাতে এমন না হয় এই টপিক আমি তো জানি, আমি শুধু গেলাম আর লেকচার দিয়ে চলে আসলাম, একজন শিশু কি নিতে পারছে কিনা সেই জায়গাটাও কিন্তু নিশ্চিত আমাকেই করতে হবে। এর জন্য আপনি যেটা বললেন যে বিদ্যালয়েরও দায়িত্ব আছে, সরকারেরও দায়িত্ব আছে, এই ধরনের অনেক ট্রেনিং আছে আমাদের। তো এই ধরনের ট্রেনিংগুলোও শিক্ষকদেরকে মানে করানো, যাতে তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে। আজকে এই পডকাস্টে অনেক শিক্ষক শিখছে, শিক্ষক শুনছেন অনেকজন, তো তাদের জন্য 2 থেকে 3টা পরামর্শ যে তারা প্লেফুল করার জন্য কোন কোন অ্যাক্টিভিটিস গুলো করবে ক্লাসে। প্রথমত আমি বলবো যে তারা যাতে নিজেদের জন্য সময় একটা বের করে, সেলফ কেয়ার, সেটা যদি হতে পারে 30 সেকেন্ডের জন্য হয়, নিজের জন্য সময়টা বের করা, সেটা একটা গান শোনা হতে পারে, মাথায় মানে চুলে তেল দেয়া হতে পারে, গাছে পানি দেয়া হতে পারে, অর্থাৎ যে কাজটা করলে আমি ভালো ফিল করব সেই কাজের দিকে খেয়াল রাখা, সেটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো আমি যেই ক্লাসে নিতে যাচ্ছি তার আগে যাতে আমার প্রিপারেশন থাকে। আমাদেরকে শিক্ষকদের আসলে অনেক কাজ করতে হয়, কিন্তু তারপরেও যাতে আমার একটা প্রিপারেশন থাকে, আমার সেখানে কি কি ম্যাটেরিয়াল প্রয়োজন, কিভাবে আমি সেটাকে প্লেফুল করতে পারি, সেখান থেকে আমি এটাকে আরও অংশগ্রহণমূলক কিভাবে করতে পারি, এই জায়গাগুলোও কিন্তু আমরা করতে পারি। এবং অনেক ক্ষেত্রে আমরা এখন এআই এর ব্যবহার কিন্তু সব জায়গায় দেখছি, আমরা পজিটিভ নেগেটিভ দেখছি। এআই এর মাধ্যমেও কিন্তু আমরা অনেক তথ্য বা অনেক টিপস কিন্তু পেতে পারি যে আমি আমার ক্লাসটাকে চমৎকারভাবে ব্যবহার করার জন্য কি কি করতে পারি। আমরা এআই এর সহযোগিতাও কিন্তু আমরা নিতে পারি, কারণ আমরা যেহেতু মোবাইলে অনেক সময় মানে ব্যয় করছি, তো সেই জায়গাটা থেকে নিয়ে আমার ক্লাসটাকে যাতে আমি ক্লাসে 2-1টা অ্যাক্টিভিটিস যেটা করলে বাচ্চারা খুব খুশি হয় আপনার জায়গা থেকে, আপনি অ্যাজ এ প্লে থেরাপি 2-1টা ক্লাসে, যেমন আমি যেহেতু নিজেও ক্লাস নেই, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি 15-20 মিনিট পরে পরেই কিছু না কিছু অ্যাক্টিভিটি করি। সেটা হতে পারে মুভমেন্টের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে ছড়া হতে পারে, ব্রতচারী ছড়া বা বিভিন্ন দেশে আমাদের দেশীয় ছড়া আছে, সেগুলো আমরা করতে পারি। বা আমি যেমন এখন আপনাকে যদি একটা করাই যে আপনার নাম কি, আপনি যদি একটু বলেন। আমার নাম সোহান। সোহান, আপনি আপনি কি লিখতে পারেন? হ্যাঁ, লিখতে পারি। এবিসিডি লিখতে পারেন? লিখতে পারি। তো আপনি যদি এখন আমরা যে অ্যাক্টিভিটিটা করব, আপনি হাত দিয়ে না লিখে মাথা দিয়ে এস লেখার চেষ্টা করেন। আপনি যদি একটু মাথা দিয়ে এস লেখার চেষ্টা করেন, এবং সেটা ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার না। হ্যাঁ, এই যে আপনি যে একটু মুভমেন্ট করলেন, আমার নাম হলো মোস্তাক ইমরান, আমি যদি এমটা লিখি, আমি এইভাবে করছি, এইভাবে করছি, এইভাবে করছি, এইভাবে করছি, এই যে আমি একটু মুভমেন্ট করলাম,
এটা কিন্তু একটু মজাও পাচ্ছি, খেলার উদ্দেশ্যে কিন্তু মজা লাভ করা, মজার মাধ্যমে আমি আনন্দও পাচ্ছি, আবার আমার কিন্তু একটা ফিজিক্যাল এক্সারসাইজও কিন্তু হয়ে যাচ্ছে, আবার অ্যাটেনশনটা নতুন ভাবে চলে আসছে। এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটি, ব্রিদিং এক্সারসাইজ, খেলাধুলা, গান গাওয়া হতে পারে, ছড়া বলা হতে পারে, অর্থাৎ ক্লাসটাকে আসলে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি আমি মাঝে মাঝে যাতে প্ল্যান করি, যাতে আমি তাদের মনোযোগটাকে নিয়ে আসতে পারি। এভাবে আমরা আমাদের ক্লাসটাকে আরো প্রাণবন্ত করতে পারি, ইন্টারাকশন যেন ভালো হয়, পড়াশোনা যেন সবাই ঠিকঠাক ভাবে নিতে পারে, এই ব্যাপারটা আমরা করতে পারি। আমরা অনেকবারই বললাম যে বাসায় কিভাবে খেলাধুলা করা যায়, মাঠ নাই, সেক্ষেত্রে একটা সন্তান যখন লাফালাফি দৌড়াদৌড়ি করার বয়স হয়, সে ছোটাছুটি করবে, সেই টাইমে মাঠ না থাকলেও কি কি খেলাধুলা আসলে রুমের মধ্যে বাবা মা তার সাথে অ্যাক্টিভিটিস গুলো করতে পারে? আমি যদি একটি থিওরির আলোকে বলি, যেটাকে বলা হয় EPR, এমবডিমেন্ট, প্রজেকশন অ্যান্ড রোল প্লে। আমি যদি শুরু থেকে আসি, যে একজন শিশু জন্মের পরে 0 থেকে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর দেখা যাচ্ছে যে তার শরীর নিয়ে খেলে, সে দেখা যাচ্ছে যে মায়ের শরীর নিয়ে খেলে, সে এক্সপ্লোর করতে শিখে মুখের মাধ্যমে। তো এই সময় আমাদেরকে এমবডিমেন্ট বা সেন্সরি প্লে খেলাধুলা বেশি করতে হবে। এর পরের স্টেজটা হলো প্রজেক্টিভ প্লে। একজন শিশু কিন্তু এরপরে আস্তে আস্তে অবজেক্ট নেয়, মুখে দিতে শুরু করে বা হাত দিয়ে নাড়াচাড়া করতে শিখে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সে অবজেক্ট নিয়ে সে খেলাধুলা করতে শিখে। তো তখন তাকে এই অবজেক্টগুলো দিয়ে খেলতে দেওয়া, তাকে না করা। অনেক সময় বাবা মা দেখা যাচ্ছে যে বোতল নিয়ে খেললে, এই এটা পানির বোতল, এটা রেখে দাও, এটা খাবারের বিষয়, বা এটা খেলা যাবে না, এটা করা যাবে না, এই বিষয়গুলো আমরা করি। তাকে যত বেশি প্রজেক্টিভ প্লে করতে দিব, বড় হয়ে তার দেখা যাবে যে তার ডেভেলপমেন্টের জায়গা বেশি হবে। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, আমরা প্লে থেরাপিস্টরা এই বিষয়টা বলে থাকি, একজন ছোট শিশু যদি তার ছোটবেলায় পর্যাপ্তভাবে এবং যথাযথভাবে খেলাধুলা করার সুযোগ পেত, বড় হয়ে তার আর সাইকোলজিস্ট বা কাউন্সিলরের কাছে যাওয়ার প্রয়োজন পড়তো না। কারণ সে তার লাইফে প্রবলেম একভাবে আটকে গেলে সে আরেকভাবে হয়তো সমাধান করার চেষ্টা করতো। কিন্তু এখন আপনি যেটা বললেন, এখন আমাদের সেই সুযোগটা নাই। আমাদের প্রজেক্টিভ প্লেও আমাদের আশেপাশে আমরা বলি যে ফেলনা দিয়ে খেলনা, যে কোনো জিনিস হতে পারে। মা রুটি দিয়ে রান্না করছে, ওই রুটিটা দিয়েও তাকে বাচ্চাকে দিতে পারে, এটাও তার জন্য সেন্সরি প্লে এবং প্রজেক্টিভ প্লে হতে পারে। সে হয়তো ওই আটা দিয়ে রুটিটা এরকম করছে, ভালো লাগছে তার, কিন্তু সে খেলাধুলা করছে। চাল ডাল দিয়েও আমরা তাকে বসাতে পারি, সরিষার দানা, এগুলো দিয়েও কিন্তু আমরা ছোট শিশুকে চাল ডাল দিয়ে আলাদা করতে বলতে পারি, সে মনোযোগ দিয়ে আলাদা করতে, তার কিন্তু এখানে সেন্সরি প্লেটা হচ্ছে। প্রজেক্টিভ প্লের জন্য আমরা বলছি যে তাকে চারপাশের অবজেক্টগুলো দেওয়া, যাতে সে খেলতে শিখে। এরপরে যখন তার বয়স 5 বছর বা একটু বেশি হয়, এই সময়টা শুরু হয় রোল প্লে। এই সময় দেখা যায় যে শিশুরা বাবার ড্রেস বা মায়ের ড্রেস নিয়ে তারা পরে একটা রোল প্লে খেলা শুরু করে, ঘর ঘর খেলে, বা ধরেন টিচার খেলে, ডক্টর খেলে। এই সময় তারা রোল প্লে গুলা করতে শিখে। তো তাদের সাথে আসলে আমাদের মূল যে বিষয়ে পার্টিসিপেট করতে হবে, আমরা যাতে তাদেরকে শুধু বলে না দেই যে তুমি খেলতে যাও। কিছুদিন আগে ফেসবুকে একটা মিম দেখলাম যে সন্তান রুমের মধ্যে বসে ট্যাবের মধ্যে খেলছে, মা বলছে যে বাইরে যে খেলো। আধা ঘন্টা পরে মা দেখে যে সন্তান মাঠের মধ্যে বসে ট্যাব নিয়ে খেলছে, কারণ সন্তানের কাছে খেলা মানেই হলো ট্যাব দিয়ে খেলা, ফোনে খেলা। আর মা যেটা বলছে যে খেলো, বাইরে যে খেলো, তার মানে উনি ফিজিক্যাল প্লের কথা বলেছে। তো এখনকার শিশুরা কিন্তু এইটার সাথে পরিচিত না, তাই আমাদেরকেই আসলে ইনভলভ হতে হবে। আমরা প্রতিদিন হয়তো খুব অল্প সময় রাখা, তাদের সাথে আমি যেটা বলেছিলাম যে নামদোষ, ফুল ফল, কাটাগোল্লা, ধরেন কানামাছি, বরফ পানি, আমাদের ছোটবেলার যে ধরনের খেলাগুলো আমরা খেলেছি, সেগুলোও যদি আমরা তাদের সাথে ইন্ট্রোডিউস করতে পারি, শিশু কিন্তু দেখা যাবে যে তার প্রতি মনোযোগটা অনেক বেশি থাকবে। এবং এই জন্য আসলে অনেক দামি কিন্তু খেলনার প্রয়োজন কিন্তু নাই। অনেক ক্ষেত্রে আমরা বর্তমানে দেখে থাকি বাজারে বা বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, এই খেলনা কিনলেই আইকিউ লেভেল বেড়ে যাবে, বা এটা করলে এটা হবে। কিন্তু সেটা কিন্তু সঠিক নাও হতে পারে। ঠিক আছে, টয়েস বা অবজেক্টের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু আপনি তার জন্য, আপনি যেটা বলছিলেন যে খেলনা, আপনার প্রেজেন্সটাই আসলে অনেক ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে আছে যে আপনি পাশে বসে কোনো কাজ করছেন, তার দিকে শুধুমাত্র তাকাচ্ছেন, ওই অ্যাসিউরেন্সটাও সন্তানের কিন্তু দরকার পড়ে, যে পাশে কেউ আছে, আমাকে দেখছে বা আমার সাথে ইন্টারাকশন করছে। এইভাবেও কিন্তু সন্তানের সাথে খেলাধুলো করা যায়। এই এতক্ষণ তো কথা বললাম যে প্যারেন্টিং ছোট থেকে কিভাবে বড় হবে। এখন ছোট থেকে এই ব্যাপারগুলো ফলো না করে বড় হয়েছে, সবকিছু গোল্লায় চলে গেছে, এখন আসলে কি করা উচিত? এই পর্যায়ে একটা 7 বছর 8 বছরের বাচ্চা, এই সময় তার কি করা উচিত? আমাদের কাছে কিন্তু বেশিরভাগই এই ধরনের ক্লায়েন্টরা আসে
যে এখন আমি কি করতে পারি। আমার সন্তান দেখা যাচ্ছে যে নিজেকে গুটিয়ে ফেলছে বা ফোন অ্যাডিকশন হয়ে ফোন গেছে। অ্যাডিকশনের মধ্যে আছে বা কারোর সাথে কথা বলছে না, খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে, ঠিক মতো ঘুম আসছে না। এখন এই জায়গাগুলো কিন্তু বাবা মায়েদেরও কিছু করণীয় বিষয় আছে। তো বাবা মায়েরা নিজেদের এই দোষের জায়গাগুলো কিন্তু স্বীকার করতে পারে। অনেক সময় সন্তানদের অনেক অভিযোগ থাকে, তো আমি আমার সন্তানের কাছে যদি ক্ষমা চাই বা আমি যদি সেটা বুঝিয়ে বলি, তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাচ্ছি না। আমি হয়তো তাকে কোনো প্রমিস করেছিলাম, সেই প্রমিসটা আমি ব্যস্ততার কারণে সেটা করতে পারিনি। এই জায়গাগুলোকেও আসলে অ্যাড্রেস করা, কি কারণে আমি করতে পারিনি, তার কাছে ক্ষমা চাওয়া, অ্যাকনলেজ করা, এই জায়গাও কিন্তু সন্তানকে আপনার ট্রাস্টটা তৈরি করতে সাহায্য করবে এবং একটা বিশ্বাসযোগ্য পরিবেশ আসলে তৈরি করতে হবে। আপনি সন্তানের আপনাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলছে, এটা আপনি যে তার কাজিন বা তার মামা চাচা কাউকে বলে দিচ্ছেন বা তখন এই বিষয়টা নিয়ে উপহাস করা হচ্ছে, এমনটি যাতে না হয়। সন্তান যদি ট্রাস্ট করে কোনো বিষয় বলে, সেটার গুরুত্ব দেওয়া এবং তাকে এই বিষয়ে সাহায্য করা। আমি তার সাথে যত বেশি বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে পারবো, তখন সে কিন্তু আমার মাধ্যমে এক্সপ্লোর করতে শিখবে বা ট্রাস্ট করতে শিখবে। তৃতীয় হলো খেলাধুলা করা, সন্তানের সাথে খেলাধুলা, কারণ খেলাধুলার মাধ্যমে কিন্তু সুন্দর সম্পর্কের জায়গাটা তৈরি হয়। আমি কারোর সাথে কথা বলছি, সে হয়তো আমার সামনে তার সঠিক আচার আচরণ প্রকাশ করতে নাও পারে, কিন্তু আমরা যখন খেলাধুলা করি তখন কিন্তু মন খুলে আমরা একেবারে ছোট হয়ে, আমরা ছোট শিশু হয়ে কিন্তু খেলাধুলা করি। তো খেলাধুলার মাধ্যমে কিন্তু তার সাথে রিলেশনশিপ তৈরি করা, আঁকিবুকি হতে পারে, ড্রয়িং করা হতে পারে। সন্তান গোসল করতে যাচ্ছে, তখন আমি বেলুনের মধ্যে পানি দিয়ে তার সাথে খেলাধুলা করতে পারি, কারণ সন্তানেরা মেসি প্লে খেলতে অনেক বেশি পছন্দ করে, নোংরা করতে পছন্দ করে। তো প্ল্যান করে হয়তো আমরা কোনোদিন তাকে নোংরা করতে দিলাম। আমরা এখন আমাদের নিজেদের বাসায় থাকা কম হয়, আমরা এখন ভাড়া বাসায় থাকি, তো আমাদের জায়গাও কম। আমরা হয়তো দেয়ালে কাগজ টাঙিয়ে সেখানে রং করতে দিতে পারি। আমাদেরকে মাঝে মাঝে মেসি প্লে করারও সন্তানদেরকে সুযোগ দিতে হবে, নষ্ট করতেও দিতে হবে, কারণ নষ্টের মাধ্যমে সন্তান কিন্তু অনেক কিছু শিখছে, এখানে তার অনেক লার্নিং এর জায়গাটা হচ্ছে। এবং সর্বোপরি আমি যদি দেখতে পাচ্ছি যে তারপরে আমি সন্তানকে হেল্প করতে পারছি না, তখন একজন বিশেষজ্ঞ সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া। আপনি বললেন যে যখন কোনো কিছু কাজ করছে না, সেক্ষেত্রে সন্তানদেরকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে আসার দরকার। এই যে সাইকোলজিস্ট, আসলে আপনি যেমনটা প্লে থেরাপিস্ট, আপনি আসলে কিভাবে কাজ করেন এই অবস্থায়? আসলে বাবা মায়েরা অনেক ক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসে যখন তারা নিরুপায় হয়ে যায় যে তার সন্তানকে উনি কিভাবে সাহায্য করবেন, তখন আমাদের কাছে নিয়ে আসে। কিন্তু এখানে বাবা মায়েদের মধ্যেও অ্যাওয়ারনেসের জায়গাটা আছে। অনেক ক্ষেত্রেই তারা মনে করেন যে আমি আমার সন্তানকে নিয়ে আসছি, তার এই প্রবলেম, আপনি ঠিক করে দেন, এটাকে কারেক্টিভ থেরাপি হিসেবে মনে করে যে এই যে সন্তান, আপনি কোনো মেডিসিন দেন বা কোনো ম্যাজিক করে দেন, আমার সন্তানকে ঠিক করে দেন। কিন্তু একটা সন্তান বড় হতে হয়তো 7-8 বছর পর্যন্ত যেতে তার অনেক ধরনের চড়াই উতরাই কিন্তু গিয়েছে। সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা সেশনের মধ্যে কিন্তু সেটা তাকে এক্সপ্লোর করা যায় না বা তার এই সমস্যাটাকে বোঝা যায় না। এই জন্য আমরা যখন একজন সাইকোলজিস্টের কাছে যাব, আমাদের যাতে মাইন্ডসেটটা থাকে, আমরা যাতে সেটা কন্টিনিউ করি। আমরা যদি প্রথম একটা সেশন, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় যে একটা সেশনে শুধুমাত্র আমরা হিস্ট্রি নিয়েই আসলে আমরা শেষ করি, আরে বুঝতে হয়। তো অনেক ক্ষেত্রে বাবা মা এসে বলতেছেন যে না, তার কাছে গেলাম, সে তো কিছু বললো না। একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে প্রবলেমটা 8 বছর ধরে হয়েছে, সেই প্রবলেমটা 8 মিনিটে শেষ করা সম্ভব না, কিংবা 1 ঘন্টায় শোনাটাও সম্ভব। কারো ক্ষেত্রে হতে পারে 2-3টা সেশন লাগতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু আরো বেশি সেশনও প্রয়োজন লাগতে পারে। এই মাইন্ডসেটে থাকতে হবে যে একটু সময় নিয়ে আসতে হবে, কন্টিনিউশনের জায়গাটা আসলে দরকার। কিভাবে কাজ করে? এটা আমি একজন সাইকোলজিস্ট বা প্লে থেরাপিস্ট হিসেবে আমি এই জায়গাটা থেকে বলতে চাই, আমাদেরও কিন্তু এটা দায়িত্ব, আমাদেরও একজন ক্লায়েন্টকে বা তার বাবা মাকে কিন্তু বোঝাতে হবে যে কাউন্সিলিং কিভাবে কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে না হলে তার একটা ডক্টর শপিং এর মতো, একজন সাইকোলজিস্টকে দেখাচ্ছে, ভালো লাগতেছে না, আরেকজনের কাছে যাচ্ছে, এর কিন্তু কোনো ফলপ্রসূ কিন্তু হচ্ছে না, লাভ হচ্ছে না। এই জন্য তখন আবার তারা এইটার উপরে ভরসা হারিয়ে ফেলছে, হ্যাঁ, যে আসলে সাইকোলজিস্ট কিছু কাজ করে না। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে সাইকোলজিস্টকে একটু সময় দিতে হবে। প্লে থেরাপিটা আসলে কিভাবে কাজ করে? যে বিষয়টা আপনি যেটা বললেন যে একজন শিশুকে যখন জন্মের পরে মা যেমন আগলে ধরে রাখে, তাকে নন জাজমেন্টালি তাকে কেয়ার করে, আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ডের মাধ্যমে তাকে ভালোবাসে, একজন সাইকোলজিস্টই কিন্তু ঠিক একইভাবে একজন মায়ের ভূমিকায় সেশনের মধ্যে থাকে, তাকে
মানে সেই শিশুটাকে আমরা এক্সপ্লোর করতে দেই, তার মনের কথা খেলার মাধ্যমে বলতে দেই, এবং আমি তার প্রতিটা ইমোশনটাকেই একসেপ্ট করে নিচ্ছি আনকন্ডিশনালি, তখনই কিন্তু আস্তে আস্তে শিশুর সাথে আমাদের র্যাপো বিল্ড আপের জায়গাটা তৈরি হয়, এবং খেলার মাধ্যমেই দেখা যাচ্ছে যে সে তার সমস্যার অনেক ক্ষেত্রে সমাধান অটোমেটিক হয়ে যাচ্ছে। আবার আমরা বাবা মায়ের সাথে দেখা যাচ্ছে যে আমরা ফলো আপে বসে তার কি কি করণীয় জায়গাটা, এগুলো নিয়ে আসলে আমরা তাদের সাথে কথা বলি। কারণ শুধুমাত্র 1 ঘন্টা থেরাপি দিয়ে কিন্তু তার লাইফের চেঞ্জ আনা সম্ভব নয়। সে যখন বাসায় থাকছে, একজন প্রাইমারি কেয়ার গিভার বা মায়ের সাথে থাকছে, বাবার সাথে থাকছে, তাদেরও কি কি রোল, তারাও কি কি করতে পারে, সেই জায়গাটাও আমরা আলোচনা করি, যাতে হোলিস্টিক্যালি সে আস্তে আস্তে তার এই ইস্যুর জায়গাটা থেকে বের হয়ে যেতে পারে, বের হয়ে আসতে পারে। এটা একটা স্টেপ বাই স্টেপ একদম কন্টিনিউয়াস প্রসেস। একটা সেশনে খুব ম্যাজিক কিছু হবে না, একটু সময় দিতে হবে ক্লায়েন্টকে, শিশুকে বুঝতে হবে। এটার সাথে বাবা মায়ের একটা কম্বাইন্ড এবং সাইকোলজিস্ট সবাই মিলে এটা একটা চমৎকার ফল নিয়ে আসতে পারে। খুবই ধন্যবাদ আপনাকে। আমরা লম্বা সময় ধরে আলোচনা করলাম, আমরা চেষ্টা করলাম এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার। আপনি যদি আমাদের দর্শকদেরকে 3টা পয়েন্টে একটা বার্তা দেন, ছোটবেলা থেকে শুরু করে প্যারেন্টিং এর জায়গা থেকে তারা কি কি করবে, এই 3টা বার্তা দিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব। আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু পয়েন্ট শেয়ার করতে চাই। আমরা আমাদের নিজেদের ছোটবেলার দিকে যদি খেয়াল করি, আমরা আমাদের ছোটবেলায় কিন্তু অনেক ধরনের খেলাধুলা করার সুযোগ পেয়েছি। তো আমরা যাতে আমাদের সন্তানদেরকেও সেই সুযোগটা করে দেই এবং নিজেরাও যাতে সেটাতে পার্টিসিপেট করি। দ্বিতীয় বিষয় হলো, আমরা যাতে তাদেরকে অবজার্ভ করি, সে কি করছে, কার সাথে মিশছে, মোবাইলে কোন কোন ওয়েব ব্রাউজারে যাচ্ছে, সেই জায়গাগুলোও যাতে আমরা খেয়াল রাখি। তৃতীয় বিষয় হলো, আমরা নিজেদেরকেও যাতে নিজেদের দিকে খেয়াল রাখি, নিজেদের অনুভূতির জায়গায় খেয়াল রাখি, নিজেদেরও সেলফ কেয়ার যাতে করি, যাতে আমি আমার সন্তানের সাথে খারাপ আচরণ না করে ফেলি। তো সর্বোপরি আমি বলতে চাই যে আমরা যাতে সবসময় প্লেফুল মাইন্ডে থাকি। আমাদের দ্বারা অনেক ক্ষেত্রে ভুল হতেই পারে, সেটা স্বাভাবিক, কিন্তু সেটা থেকেও যাতে আমি আবার একটা শিক্ষা নিয়ে আমার বিহেভিয়ারটাকে আমি পরিবর্তন করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, আপনাকে অনেকক্ষণ সময় আমাদেরকে দিয়েছেন এবং খুঁটিনাটি সবগুলো ব্যাপারে আলোচনা করতে চেষ্টা করছি। আমরা পরবর্তীতে আরো কোনো সেশনে আরো বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্যারেন্টিং একটা আর্ট এবং এটা শেখার, জানার এবং বোঝার ব্যাপার আছে। এই জন্য আমরা নিজেরা শিখবো, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে এই প্যারেন্টিং এর এই ব্যাপারগুলো যেন শিখতে পারে, সেই জন্য আমরা এইরকম টাইপের ভিডিওগুলো আরো বেশি বেশি দেখবো, সবাই মিলে পরিবার সহ এই ব্যাপারগুলো দেখবো, যেন আমরা আরো ডিপলি বুঝতে পারি আসলে প্যারেন্টিং ব্যাপারটা কি, আমার সন্তানের সাথে কেমন ব্যবহার করা উচিত, কেমন ব্যবহার করা উচিত নয়, সেই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো। এই জন্য আমরা লাইক, শেয়ার এবং কমেন্ট দিয়ে পাশে থাকবো এবং সবাইকে দেখার সুযোগ করে দেব। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের লাইক এবং ফলো দিবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন আমাদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।